আমি খাবার খুবই কম, খাবার খুবই খুবই কম খাই, কিন্তু চিবায়ে খেতে পারে না। যেটুকু খাই খাবার, সলিড খাবারই, সেটা মুখে দিলে পানি দিতে হয়, তারপরে সে সেটা গিলে নেয়। মুখের মধ্যে একটু খাবার নাড়াচাড়াও করে না। এটা কি নার্ভের প্রবলেমের কারণে হচ্ছে নাকি অভ্যাস হচ্ছে না? আপা, প্রথমে হচ্ছে ওর প্রবলেম, মানে বয়সটা বলতে হবে, বয়স। ওর বয়স আপ- 8 বছর, 8 বছর 4 মাস রানিং। আচ্ছা, ওর এপিলেপসিটা কখন থেকে হচ্ছে, একদম শুরু থেকে? জি, আমি এটা 6 মাস বয়স থেকে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই খিঁচুনির কারণে ওর আসলে এপিলেপসি, যাদের উইথ অটিজম অনেক জি বেশি ক্রিটিক্যাল, ওদেরকে অনেক খেয়াল রাখতে হয়। অনেক কষ্ট জি আর কি, অটিজম তো একটা কষ্ট আছেই, এটার সাথে আবার খিঁচুনি যদি থাকে তাহলে অনেক প্রবলেম ফেস করতে হয়। আপনি সবসময় ডক্টরের আন্ডারে থাকতে হবে, সবসময় একজন নিউরোলজিস্টের আন্ডারে জি থাকতে হবে, এবং জি জি ওষুধ আমি বন্ধ করা যাবে আহ, না। আমি আর ওকে, ওষুধ একটা নির্দিষ্ট টাইমে খাওয়াতে হবে, নির্দিষ্ট টাইমে খাওয়াতে হবে। আর যাদের খিঁচুনি থাকে তাদের জন্য জ্বরের মাত্রা কখনো না বেড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। মানে ওদের যদি কখনো জ্বর হয়, ওই জ্বরটার টেম্পারেচারটা বাড়তে দেওয়া যাবে না, কারণ জ্বরের সময় তাহলে আপনার ক্ষেত্রে অনেক বিপজ্জনক হবে। আর চিবিয়ে খাওয়াটার সাথে খিচুড়ির সম্পর্ক, ও যেহেতু নার্ভে এত সমস্যা, বা আপনি বলছেন ওর খিচুড়ি প্রকোপটা অনেক বেশি, তাহলে তো আপনাকে কিন্তু ডক্টরকে, এটা ডক্টরকে জিজ্ঞেস করতে হবে খিচুড়ির ডোজ কোনো বাড়াতে হবে কিনা। আমি জানি না আপনি বয়সের সাথে খিচুড়ির ওষুধের ডোজ বাড়িয়েছেন কিনা। জি, পাচ্ছে। জি, ওকে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ফলো আপে নিতে হয়। আমি ওকে কলকাতা নিউরোসায়েন্স হসপিটালে দেখাই, তো প্রত্যেক তিন আচ্ছা মাস অন্তর অন্তর ওকে ফলো আপে নিই। আচ্ছা, খাবার খাওয়ার ব্যাপারটা নিয়ে আসলে আপা, এটা শুধু খিচুড়ি যাদের আছে তাদের না, অটিজম বাচ্চাদের অনেকেরই এই খাবার ব্যাপারটা নিয়ে প্রবলেম থাকে। তবে এটা জি নিয়ে জি তো আরো ছোটকাল থেকে আপনার কাজ করা উচিত ছিল। মানে আস্তে আস্তে ও কেন চিবিতে পারবে না? আর ওই যে ও মানে চিবানোর জন্য যেটা ইউজ করা দরকার, চিউই, চিউই, বা আপনি তো হয়তো ইন্ডিয়াতে গিয়েছেন, এগুলো দেখেছেন কিনা, যে চিবানোর জি জি জন্য কিছু টয়, মানে টয় বলেন ইনস্ট্রুমেন্টস এটাকে, আছে। মানে জি 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 জিনিস পাওয়া যায়। হ্যাঁ, চিবাই, ওগুলা সবসময় চিবাতে দিলে, খাওয়া ছাড়া ওগুলা দিতে দিতে। জি আর আমি যেটা করেছি আমার বাচ্চার চিবানোর জন্য বা মুখে খাওয়া নিয়ে বসে থাকার জন্য, সেটা হচ্ছে ওই চিউই জিনিসটা আমি আমেরিকা থেকে আনিয়েছিলাম। সেটা অনেক দিন ওর জি। গলায় ঝুলতো, বছরকে বছর। আচ্ছা। ওটা যখন তখন ওটা চিবাতো, চিবাতে চিবাতে, আর মাসেল, মাসেল ইয়ে করতে হয়, মানে আয়নার সামনে বসিয়ে যে কোনো লোশন বা ক্রিম দিয়ে, মানে মুখটাকে ম্যাসেজ করতে হয়, অলওয়েজ ম্যাসেজ। আপনি যখন সময় পাবেন তখনই ওকে ঠোঁটে মুখে ম্যাসেজ করতে হবে, যেন ওর চিবানোর আগ্রহটা বাড়ে। মানে এটা। আর একটা হচ্ছে ওই যে, আমি তো যেটা করতাম, সুগারলেস চুইংগাম দিতাম। জি সুগারলেস চুইংগাম, চুইংগাম, আপনি যেহেতু ইন্ডিয়া ঘুরে আসছেন আপনি জানবেন। ওই চুইংগামটা জি সুগারলেস অবশ্যই হতে হবে, চিনি তো ওদেরকে দেয়া যায় না, আপনার বাচ্চা জি অটিজম যেহেতু বলছেন। তা জি সুগারলেস চুইংগাম ওর হাতে বলে, মানে 4-5টা চুইংগামকে বলের মতো করে, যেহেতু সুগার থাকে না, এটা সবসময় ওর মুখে থাকতো। ইলহামের মুখে অলওয়েজ চুইংগাম থাকতো। এটা এখন মনে হয় 2-3 বছর আগে সে বন্ধ হয়েছে। এর আগ পর্যন্ত একদম ছোটবেলা থেকে, অটিজম ধরার পর থেকেই মুখে চুইংগাম জি দিয়ে রাখতাম। চুইংগাম দিয়ে রাখতে রাখতেই কিন্তু ওর ওরাল ইয়াটা, স্পিচের কারণে বলেন বা স্পিচের জন্য বলেন, বা আপনার কি বলে, ওই 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 যে কামড় দেওয়া অথবা চ্যালেঞ্জিং যেগুলা, আমি অনেকগুলা জিনিস একসাথে বলে ফেলতেছি আর কি। এই চুইংগামটার জি কাজটা কি ছিল? একটা হচ্ছিল যে সে জি বিজি থাকতো, সে থুতু টুতু মারতো না, বা কামড় দেওয়াটা কমিয়েছিলাম। আর আরেকটা হচ্ছে ওর কথা বলা, স্পিচের জন্য উপকার হয়েছে। আর আরেকটা হয়েছে যেটা, সেটা হচ্ছে এই যে আপনি যেটা বলেন খাওয়া, এই চিবানোর অভ্যাসটা আমি চুইংগাম দিয়ে করেছি, সুগারলেস চুইংগাম, এন্ড আচ্ছা। মেসেজ, এন্ড চিউই, চিউই, চিউই যেটা চিউই। মানে, হ্যাঁ, এটা এটা আপনি অনেকবার দিন, আমার ও তো গলাতেই ঝুলে থাকতো এটা। ওটা ও যখন তখনই মুখে ঢুকে চিউইটা। দিতাম, মানে আচ্ছা। ছোট জি বাচ্চারা, জি মানে আমাদের সুস্থ স্বাভাবিক যারা ছোট বাচ্চারা আছে, 1 বছর 1.5 বছরে যখন একটা দাঁত উঠে যখন টিতার দেয়, যেটাকে টিতার বলে, এটাকে আসলে জি আমাদের অটিজম বাচ্চাদের আলাদা রকম চিউই, যেটা এগুলো তো ঢাকায় এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলা দিয়ে জি অলওয়েজ তাকে রাখতে হবে। যেহেতু আপনি প্রবলেম নিয়ে কাজ করবেন আপা, প্রবলেম নিয়ে কাজ করবেন, আপনার বাচ্চার প্রবলেম হচ্ছে যেটা, সেটা নিয়ে আগে কাজ করবেন। এটা কিন্তু একটা বিশাল প্রবলেম যে ও 8 বছর পর্যন্ত চিবিয়ে খাচ্ছে না। তাহলে আপনার জি কিন্তু আরো আগে থেকে সজাগ হয়ে এটা নিয়ে কাজ করা উচিত ছিল। কারণ এটা একটা বড় প্রবলেম, নাই যদি খেতে পারে তাহলে ওর পুষ্টির অভাব হবে। তাহলে তাহলে জি এটার সাথে আরো অনেক রকম প্রবলেম আপনি ফেস করবেন। পুষ্টির অভাব যখন হবে তখন তো ঘন ঘন অসুখ হবে, ঘন ঘন ডায়রিয়া হবে, ঘন
অনেক কিছু হবে। সেই জন্য আপনার, আমি যেটা মনে করি আপনি অনেক দেরি করে ফেলছেন। এই প্রবলেমটা আমি শুরু করেছিলাম 18 মাস, 12 মাস, 13 মাস থেকে শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমাকে ইন্ডিয়াতে গাইড করেছিল। তা আপনার কিন্তু অলরেডি জি অনেক লেট হয়ে গিয়েছে। ঠিক আছে আপা, আর কোনো প্রবলেম ওর? জি এটাই মেইন প্রবলেম আপু। আর অটিজমের যে ধরনের হাইপার অ্যাক্টিভিটি, আই হ্যাঁ, কন্টাক্ট এই ওগুলা সবই নিয়ে কম আছে। ওগুলা জি নিয়ে তো জি অবশ্যই বলবো, হাইপার অ্যাক্টিভিটি। জি বাট চিবানো নিয়ে আমি যেটা সমাধান খুব দিয়ে দিলাম আপনাকে, চিউই দিতে হবে। তারপরে আপনার ওই যে শক্ত জি খাবারের অভ্যাস তো করতেই হবে। ক্যাসিড গ্লুটেন ফ্রি খাওয়া ছাড়াও শক্ত খাবার যদি কিছু দিতে পারেন, হাড্ডি জি টাড্ডি যদি খেতে চায়, মুরগির হাড্ডি যেটাই হোক, যদি মুরগির গোশত না খায় সেটা হাড্ডিতে হাতে দিতে পারেন। মানে শক্ত খাবার আপনি চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা প্রবলেমের জায়গায় ফেলে রাখলে হবে না। জি আর সেমেন্টালি আপনার অন্য কাজগুলোও করতে হবে, তবে প্রবলেমটার প্রতি ফোকাস বেশি দিতে হবে। মানে আমি আমার ক্ষেত্রে যেটা করেছি, জি যেটা বুঝছি। অ্যাচিভ করে ফেলে সেটার চেয়ে প্রবলেম নিয়ে বেশি কাজ করেছি। মানে এখন পর্যন্ত, জি আজকে জি পর্যন্ত আমি যেটা ওর প্রবলেম সেটা নিয়ে কাজ করি। কারণ অনেকে মনে করে আমার বাচ্চা এটা শিখে গেছে, ওটা নিয়েই খুব খুশিতে ওটা নিয়েই কাজ করতে থাকে, হয়তো কিছু লেখাপড়া করে, হয়তো কিছু ভালো জি। দিকে আছে সেটা না। আমি না, অলওয়েজ কিন্তু প্রবলেম নিয়ে জি, কাজ করি। গান আমি একটু মানুষকে বলি প্রবলেমটাকে বড় করতে কম্পারিজন। দিবেন না। হ্যাঁ, তা আপনার বাচ্চার অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনি চেষ্টা করতে থাকেন। আর ম্যাসেজ ম্যাসেজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখান থেকে, এই যে আমাকে দেখা যাচ্ছে কিনা, এই দেখেন এখান থেকে, এই যে উপরে হাত দেখেন। জি এইভাবে এই মেসেজটা আমি আয়নার সামনে বেশি করেছি। আর চুইংগাম আমাকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি 4 থেকে 5টা সলিউশন চুইংগাম দিয়ে পেয়েছি। আপনি বলবেন যে চুইংগাম কেন? চুইংগাম এই জন্য যে প্লেডো দিয়ে যদি আমি ওকে কাজ করিয়েছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন একটা বয়স ছিল জি 2 বছরের সময়, ও মুখে অনেক কিছু দিত, তখন প্লেডোটাও মুখে দিয়ে ফেলতো। প্লেডোটা যেহেতু পেটে গেলে ওর প্রবলেম হবে, সেই জন্য আমি ডাইভার্ট করে চুইংগামে এসেছিলাম। বাট প্লেডোর ফাংশনও ছিল, ওটা আলাদা কথা। ঠিক আছে বুঝতে আপা? পারছি। জি জি। জি আপা। আর এক্সারসাইজটা আপু এক্সারসাইজটা আর একবার একটু দেখান আপা প্লিজ। এক্সারসাইজটা করতে হলে আপনাকে অবশ্যই কোনো ক্রিম, যতই গরমকাল হোক, আয়নার সামনে বসে, আবারও বলতেছি, আয়নার সামনে বসাতে জি জি হয় এই কারণে ওরা একটু ভালো ফিল করে। ওই যে মাকেও পিছনে দেখে তো, আপনি সামনে, জি জি আর আর ও থাকবে, সরি, ওর সামনে থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। আর এই যে আবারও দেখাচ্ছি, এই মেসেজটা খুব উপকার হয়। এই যে এটা এই যে মেসেজটা কপালে না, কপালে কোনো দরকার নাই। এই যে এখান বুঝতে থেকে পারছি। শুরু করে যে দুই পাশের হাড় আছে, এই দুই পাশের জি হাড়কে সব সময় মেসেজ করা, এটা অনেকগুলো ফাংশন সলভ করে। থুতু বের করা, বা কামড় দেওয়া, বা নিজেকে সেলফি, এগুলোর সবকিছুর সমাধান কিন্তু ওই মেসেজ। আর স্পিচ তো অবশ্যই, স্পিচের জি জন্য তো একদম কার্যকরী। এটা তো স্পিচ থেরাপিস্টরা বলেই সব সময়। জি আপা, আমি কোনো কোশ্চেন নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার এই জন্য। সালমা আপা, এসি তো। একটা আমি আমি এক্সট্রিমলি সরি, ওই সময় আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম, এখানে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির কারণে একটা প্রবলেম হচ্ছিল, কিন্তু তারপরেও আপনি শুরু করে দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আজকে মূলত প্রশ্নোত্তর পর্ব, এই কারণেই আমরা যুক্ত হয়েছি। আর আপনার সম্পর্কে তো আমরা থ্যাংক ইউ। কম বেশি জানি সবাই। এবং তো আমার মনে হয় যে ইনশাআল্লাহ। এটাই তাহলে চলুক। আর ডক্টর মিথিলা কি জয়েন করেছেন আগের সেশন, আগের প্যারেন্টস মিটিং এ যিনি ছিলেন? জি জি আচ্ছা ভাই, আমি জয়েন করেছি। জি, আসসালামু আপনি আলাইকুম। সরাসরি আপাকে প্রশ্ন করেন। আমরা মেইনলি প্রশ্নোত্তরের জন্য আজকে আপনার সাথে বসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব সুইফট কোশ্চেন আনসার গুলো দিচ্ছি। জি জি। জি বলেন। জি, এসি। আসসালামু আলাইকুম আপা। আমি ওয়ালাইকুম সালাম। মিথিলা জি। বলছিলাম। হ্যাঁ, জি আপা। আমাকে কি দেখা যাচ্ছে? না আপা, হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ, আপনি আমি দেখছি। আমি দেখতে পাচ্ছি আপনার হাতে সামনে কোন একটা হাতের কারণে হয়তো। হ্যাঁ, আহ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, 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 জি জি আপা, দেখা যাচ্ছে। কোশ্চেনটা প্লিজ, আপনি সুইফট কোশ্চেনটা করেন। জি, আচ্ছা। আমার ছেলের বয়স 15। হ্যাঁ, তো ওর যেটা, ও ম্যাক্সিমাম সময় যেটা করে যে ওটা সম্ভবত স্টিমিং বলে আর কি, মানে শুয়ে থাকলে মাথা করতে থাকে। হ্যাঁ, ও যতক্ষণ শুয়ে থাকে ও কোনো অন্য কোনো কিছু না, মানে ঘুমানোর আগ পর্যন্ত এরকম স্টিমিং করে আর কি। তো আর আমি যদি ওর মাথাটা ধরে থামাই দেই যে স্টিমিংটা করো না, তখন ও আবার এরকম করতে থাকে। মানে এটা এখন এত বেশি ওটা ওর অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম আসলে আমি এটা মানে বুঝতাম না যে আসলে কি করব বা কিছু। অনেক সময় আবার বিভিন্ন থেরাপিস্ট বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো স্টিমিং এটা একটু করতে দিতে হবে বা এরকম, কিন্তু
এখন তো বড় হয়ে গেছে, এই জিনিসটা আগের থেকে একটু কমছে, কিন্তু তারপরেও মুখে শব্দ না করে দেখা যাচ্ছে যে মাথা দুলায়, এটা একটা প্রবলেম। আর একটা যেটা নিয়ে ওর খুব বেশি সাফার করতেছে এখন, সেটা হচ্ছে ও কিন্তু আগে সব খেত, খাওয়া দাওয়া ও সবই খেত, কিন্তু ইদানিং ওর একদম সিভিয়ার অ্যানোরেক্সিয়া, মানে ওর ওজন অনেক কমে গেছে। যেটা হচ্ছে যে ও খা মানে খায়, মানে হয়তো সকালে উঠলো, উঠে 2টা রুটি খাইলো, একটু ওর সিলেক্টিভ কিছু খাবার আছে যে আলুর দম খায় বা একটু চিকেন ফ্রাই খায়, তারপরে ও আর সারাদিন কিছুই খাবে না। খাইতে খাইতে সেই আবার বিকাল 4টা 5টা বাজায় ফেলবে। আহ এরপরে কখন যে ভাত খাবে এমন কোনো কথা নাই, অথবা একটা রুটি খাবে কি খাবে না এরকম, মানে ও যে কখন কি খাবে সেটা কোনোই আমি, মানে ওর হঠাৎ করে কেন একটা অ্যানোরেক্সিয়া। ইভেন আমি 6 মাস পর পরই, একটু মনে হয় গত মাসে আমি পুরা ব্লাড চেক করালাম, ওকে তো আল্ট্রাসাউন্ড করানো যায় না আসলে, শুবে না ও, আর কোনো কিছু মানে ব্লাডের প্যারামিটার গুলো কোনো সমস্যা না, কিন্তু একদম খেতে চাচ্ছে না। অনেক খিদা লাগলে তখন ও এতটুকু ভাত খায়, সেটা মনে হয় 3 বছরের বাচ্চাও মনে হয় এর থেকে বেশি খায়। ওর এটা আমি না বুঝতে পারছি না যে কেন ওর খাবারের প্রতি এত তীব্র অনীহা চলে আসলো। আর এমনিতে ওকে কাজ, আমি একটু কাজ করাইতে পারতাম, যে আমার ছেলের নাম গ্রন্থ, যে গ্রন্থ একটু মশারিটা গুজো, গ্রন্থ একটু এটা এনে দাও, ইয়ে করো, কিন্তু এখন দেখতেছি যে বললে ও হঠাৎ করে আমাকে একটা খামচি দিচ্ছে বা একটু হার্ট করতে চাচ্ছে, মানে ও, এবং ও বলে যে আমি করবো না, আমি পারবো না। তাই আমি বললাম যে একটু করো বা একটু ইয়ে করো এটা, মানে শুয়ে থাকার টেন্ডেন্সিটা, হয়তো শুয়ে থাকার টেন্ডেন্সিটাও ভাবতেছে যে ও কি উইক ফিল করতেছে কিনা, বা কিছু খাবে কি, ও হচ্ছে চানাচুর খাবে, চিপস খাবে, কিন্তু সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে, তা না যে খেয়ে খাচ্ছে খাচ্ছে, তাও না। হ্যাঁ, আর আপা হচ্ছে ও আমি ওই যে, আপা আপনার প্রবলেম গুলো একটা একটা করে সলভ করতে হবে, আপনি একসাথে সব বলে ফেলতেছেন। হ্যাঁ, আপনার আচ্ছা, প্রথমে যে কথাটা বলছেন, আপনি হ্যাঁ, একটা একটা করে একটু আনসার করে ফেললে মনে হয় সবার জন্য বেটার হয়। জি 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 আপা বলো। আপনি হ্যাঁ, প্রথমে ওই যে যে, যে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, যেটা যে আপনি অলরেডি, আমি আপনাকে কিছু মনে করবেন না, আপনি যেই হ্যাঁ, এই ওকে মানে ওকে যে ফ্যাসিলিটিটা দিয়ে ফেলছেন, এই ধরনের বাচ্চাদেরকে আপনি যদি একটা ফ্যাসিলিটি দিয়ে দেন, হ্যাঁ, আপনি কখনোই একেবারে যারা টিপিক্যাল মানে বাচ্চা বা আপনার সুস্থ স্বাভাবিক বাচ্চা আছে, ওরকম মনে করে আছে একটু জি, করতে দেই না, এটাতেই কিন্তু এই সবাই ভুল করে ফেলে। যে এটা তো হ্যাঁ, কখনই, যখন 20 বছর 22 বছর হবে তখন কেমন লাগবে, অথবা বাইরে গেলে হুম, বা আমি সবাইকেই বলি যে প্রবলেম নিয়ে প্রথম থেকেই কাজ করতে হবে। হ্যাঁ, কিছুটা সময় ওরা করবে, ও যদি প্রতিদিনই এটা করে এবং প্রতিদিনই এটা অভ্যাসের মধ্যে পরিণত করে ফেলে, তাহলে তো অবশ্যই আপনাকে ডাইভার্ট করতে হবে। হ্যাঁ, এই যে মাথা এটাতে আপনি যে কথাটা বললেন প্রথমেই ভুল বললেন, যেটা বললেন আপনি যে তুমি স্ট্রিমিং করো না, এটা কিন্তু ও কিছুই বুঝে নাই। এই যে এটা কিন্তু হ্যাঁ, আমি মানে আমি বুঝতে, বলছি, মানে অন্যান্যরা বলতেছে, ওকে তো আমি না 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 তো না, মানে, আপনাকে হ্যাঁ, আমি আপার কথা বুঝেন, আপনাকে জি, প্রবলেমটা আপনি বুঝবেন, আপনাকে প্রবলেমটার সলিউশনে যেতে হবে, মানে এটার বদলে ওকে কিভাবে আপনি ডাইভার্ট করবেন সেটা আপনি মা হিসেবে একটা অল্টারনেটিভ পদ্ধতি বাইর করে ফেলবেন। কিন্তু তুমি এটা করো না, তুমি এটা করো না, এই ধরনের ওরা পেঁচালো কথা বুঝে না। তুমি স্ট্রিমিং করো না, এটা ভালো না, এটা না, মানে ওকে আচ্ছা, ডাইভার্ট করে ফেলতে হবে। যেমন ইলামের ফ্ল্যাপিং বলেন বা ইলামের মানে যে প্রবলেম গুলা ছিল, ওই প্রবলেম জি, গুলাকে আমি ওকে মানা করতাম না, কারণ আমি যদি বলি তুমি ফ্ল্যাপিং করো না, ও কিন্তু বুঝবে না, ও কিন্তু বুঝতেছে না ফ্ল্যাপিং করো না এই শব্দটা ওর কাছে কোনো মিনিং রাখে না। আমি প্রবলেমটা নিয়ে কাজ করছি, মানে ওকে অন্যদিকে ডাইভার্ট করছি। এখন আপনি এটা করতে হলে আপনাকে ওকে এটা না বলে আপনি কিভাবে ওর সাথে কথা বলে গান বলে ওই সময় তালি দিয়ে, বা আমি জানি না একেবারে ঘুমের টাইমে তো আপনি আপনি কোথায় আছেন, ঢাকায় আছেন নাকি কোথায় সেটা জানি না, আমি একটা উত্তর দিচ্ছি আপনার। আর খাওয়ার ব্যাপারটা তো আসবো, আপনাকে অবশ্যই মানে আপনি বললেন যে আপনার মনে হয় পুষ্টিবিদের সাথেও আলোচনা করা দরকার আছে। আর আপনি যে বললেন একটু করে চিপস চকলেট দেন, এগুলো তো আমি মানা, আমি একসাথে খুব কুইক আনসার করতেছি, একেবারেই মানা। মানে আপনি বলেন যে অল্প একটা ফোঁটাও ওদের জন্য অনেক ক্ষতি, একটা চিপস, একটা আচ্ছা, চিপসের কোনা বা একটা চানাচুর, এটা তো প্রশ্নই আসে না ঘরে রাখার। বিশেষ করে টেস্টিং সল্ট তো আপনাকে মেরেই ফেলবে এই বাচ্চাকে।
এই বাচ্চাকে নিয়ে আপনি কি কাজ করবেন? এই বাচ্চা কাজ করতে হলে প্রথমে আপনাকে সিটিং হ্যাবিট করতে হবে, প্রথমে আপনাকে আই কন্টাক্ট আনতে হবে, তারপরে আপনাকে ওকে আপনার ফুডের প্রতি অসম্ভব মানে ফুড আপনাকে ও রেস্ট্রিক্টেড ফুড রেস্ট্রিক্টেড হইতে হবে, তারপরে যে আপনার কাছ থেকে ফ্রুটফুল কিছু পাবেন। আপনি যদি সবকিছু চালিয়ে যান, এদিকে আবার কিছু আশা করেন যে বাচ্চা স্ট্রিমিং করবে না, বাচ্চা বা কাজ করতে হবে, সিটিং দিতে হবে বা আপনার প্রতি ফোকাস দিতে হবে। আপনার মোবাইলে মনে হয় হাত পড়ছে, আপনার একটু হাতটা সরান। জি, আচ্ছা। আপনাদের প্রথমে যেটা এই যে মানে আপনি ওকে বলতে যাবেন না তুমি এটা স্ট্রিমিং, যেমন স্ট্রিমিং এর মানে কিছুই বুঝতেছে না। এই জন্য বললাম যে আপনি কিভাবে ডাইভার্ট করবেন আপনি জানেন, আপনার ঘরের পরিবেশ কি আপনি জানেন। এখন এক একটা ঘরের পরিবেশ এক এক রকম, ঘরের পরিবেশের কারণে বাচ্চারা এরকম করে। কোনো রুমে টিভি চলতেছে, কোনো রুমে গান চলতেছে কিনা, খবর চলতেছে কিনা, বা অন্য কেউ মানে শাউট করতেছে কিনা, মোবাইলে কথা বলছে কিনা, এগুলো অনেক কিছু কিন্তু বাচ্চার ঘরের পরিবেশের সাথে বাচ্চার বিহেভিয়ারের কিন্তু একটা যোগাযোগ আছে। হ্যাঁ, তো এখন এটা না করে আপনি ওকে ডাইভার্ট কিভাবে করতে পারেন? এখন আপনি মা, আপনার ঘর, আপনিই জানেন যে ওকে এইটা থেকে নড়াতে হলে ওকে আকর্ষণীয় ওকে কি করা যায়, মানে এইটার চেয়ে বেশি আকর্ষণীয় ওকে আপনি কি দিতে পারেন ওই সময়। আচ্ছা ওই সময় এটা না করে ও যেটা পছন্দ করে সেটা এনে দেন। আমি জানি না ওটা ভালো যদি কোনো খাওয়া থাকে ওই টাইমে যদি না খাওয়ার টাইম নাও হয়, তবুও ওকে একটা কিছু খাওয়া দিয়ে ওকে কিছু ইয়াটা করেন। অথবা আপনি গান যদি পারেন গান করেন, অথবা তালি দেন, অথবা ওকে মানে ওকে চোখে মুখে বা হাতটা সরাই দিবেন। মানে ও কি করে আমি জানি না, স্টিমিংটা বলতে আপনি কি বুঝাতে চাইছেন, মানে ও মানে ও মাথাটা হচ্ছে নাড়ে। কি, না হ্যাঁ না, আপনি জোর করে শুয়ে জোর শুয়ে করে মাথা না, আপনি নাড়তেছে। জোর করতে পারবেন না। এটা যেহেতু আপনি অনেক বছর ওকে অভ্যাস করে ফেলছেন। আমি ওর প্রবলেম গুলা 18 মাস 2 মাস, আমার বাচ্চার প্রবলেম গুলো আমি 18 মাস থেকে যে প্রবলেম গুলো ছিল ওই প্রবলেম গুলা নিয়ে আগে কাজ করছি। ওর থুতু ফেলানো, ও থুতু দিয়ে খেলা, মানে ওর প্রবলেমটা ছিল এক পাশে, বাট এটার সেমেন্টারিলি মানে ওই প্রবলেমটার অল্টারনেটিভ আমি খুঁজে বের করছি, বাট ওকে বলে দেই নাই যে তুমি এই কাজটা করো না। কারণ এই কাজটা করোনার মিনিং ওর কাছে আসলে কিছু নাই। এটা যে একটা খারাপ কাজ, এটা যে আসলে বড় হলে ওর জন্য খারাপ, এই জিনিসটা তো ওর মাথায় নাই। তাহলে আপনি আচ্ছা ওকে ওইভাবে না বলে এটার অল্টারনেটিভ খুঁজেন। আপনি খুঁজেন আপনার ঘর কিরকম আমি তো জানি না, আপনার আপনার ঘরের মানুষের মেন্টালিটি তো আমি জানি না, বা আপনার হুম, ভিতরে ক্রিয়েটিভিটি কি আছে সেটা তো আমি জানি না। আপনি আচ্ছা ক্রিয়েটিভিটি দিয়ে বাইর করেন, আচ্ছা আপনি মানে ডাইভার্ট ক্রিয়েটিভিটি করবো দিয়ে আর কি ওকে, জি। হ্যাঁ আপনি ওকে ওকে ডাইভার্ট করার চেষ্টা করেন স্লোলি স্লোলি, একদম একদিনে আশা করেন না, হয়তো হুম, 6 মাস পরে চলে যাবে। ইলহামের এখনো কিছু কিছু বিহেভিয়ার আছে যেটা 2 বছরে ছিল, এটা 26 বছরে এখনো আছে। একেবারে সব কিন্তু চলে যায় না, ওরা ঘুরে ঘুরে আসে। হ্যাঁ জি আপা, আপনি সেকেন্ড কোশ্চেনটা। হ্যাঁ ওই যে খাবার নিয়ে যে ওতে এত কেন খাবারের প্রতি এত বিতৃষ্ণা চলে আচ্ছা, আসলো এটা ওর এটা যে। আমি রিপিট করেন না। এটা হচ্ছে আপনার কিন্তু পুষ্টিবিদের সহায়তা লাগবেই। আপনি কোথায় থাকেন আমি জানি না, কিন্তু একটা পুষ্টিবিদের সহায়তা লাগবেই। ও কেন খায় না, আপনি যদি ওকে চানাচুর বা চিজ বা কিছু দিয়ে থাকেন তাহলে বিরাট ভুল করছেন, সেই জন্য খাওয়াটা কমতে পারে। আর ওর খিঁচুনি আছে বললেন, নাকি খিঁচুনি ওর আছে নাকি, হ্যাঁ খুবই এপিলেপসি হালকা, আছে? মানে এপিলেপসি আচ্ছা, মানে খুবই লাস্ট ভালো। 2 ইয়ার্স এর মধ্যে ওর ইয়ে হয়নি, আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। খেত। যে খেত না তা না, মানে আমি এপিলেপসি ড্রাগস গুলো আমি ডাক্তারের সাথে তাহলে কথা বলছি যে। তাহলে আপনাকে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে। আপনার মানে আপনার ঘরে কি রান্না হয় সেটা অনেক চেঞ্জ করে 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 ওর রুচিটাকে আনতে হবে। দরকার হলে ও যেটা পছন্দ করে, আমি জানি না অনেক খাবার তো দুনিয়াতে আছে যেটা ক্যাসিন গ্লুটেন ফ্রি এবং হুম হুম প্রিজারভেটিভ ফ্রি অবশ্যই হতে হবে, টেস্টিং সল্ট ফ্রি হতে হবে। বাট আপনি আপনি চিন্তা করে বের করেন যে কোন খাওয়াটা একটু মানে ডেলিশিয়াস ভাবে করে ওকে খাওয়ানো যায়। যারা আমি তো অনেক মানে খাওয়া নিয়ে গবেষণা করি, প্রচুর ইলহাম আজকে এই পর্যায়ে আসছে অনলি খাওয়া। আমি মনে করবো যে খাওয়ার অবদানটা অনেক বেশি, কারণ আমি এত আচ্ছা স্ট্রিক্ট যে আমাদের ঘরে বল আজকে 20 বছর আপনি জানেন না আমাদের ঘরে কোনো খাওয়া ওর ওর ও যেগুলা খায় আমাদের ঘরে ওগুলাই থাকে। ও যেগুলা খায় ওগুলা থাকে, আমি কখনো পুডিং খাই না, আমি কখনো মিষ্টি পায়ে সেগুলো আমি ভুলে গেছি। আমার ঘর থেকে সব খাওয়া উধাও হয়ে গেছে। এখন ও ও ওই যে খাওয়ার জন্যই ওর অনেকটা স্থিরতা আসছে। আপনি ওগুলো যদি করে আবার ওর কাছ থেকে যদি আশা করেন যে আপনি সিটিং বাড়াইতে পারবেন, অথবা আপনি কথা ফুটাতে পারবেন, অথবা ওকে দিয়ে কোনো কিছু কাজ করাতে পারবেন না, আগে আপনাকে ফুডের দিকে যেতে হবে। আর যদি ও এখন অরুচি হয়ে থাকে আপনি ঘরে চেষ্টা করেন। যেমন আজকেও আমি ইলহামের পছন্দের কিছু একটা করছি যেটা অনেকদিন আমি করি নাই, অনেকদিন পরে ও ওইটা পেয়ে খুশি হয়ে যাবে। যেমন এটা বলেই ফেলি আমি, প্রনটা আমি সহযোগে দিতে চাই না, চিংড়ি মাছ ওর খুব প্রিয়, কিন্তু আমি অনেকদিন পরে আমি যেহেতু আজকে আমার লাইভ আসছে বা আমাকে বসতে হবে আপনাদেরকে সময় দিতে হবে, এই জন্য আমি এটা দিয়ে ফেলছি এবং সে অনেক খুশি। দেখেন ও কোনো আমাকে প্রবলেম করতেছে না।
আমি অনেকের বাচ্চা দেখতেছি, কিন্তু আমার বাচ্চা কিন্তু 2-3 ঘন্টা আমার কাছে আসবে না, যেহেতু তার পছন্দসই খাওয়াগুলো আজকে আমি দিয়ে রাখছি। তা আপনিও যেহেতু এটা নিয়ে ভুগতেছেন, আপনি জি। জানেন আপনি কোন কোন পছন্দের খাওয়া ওকে দিবেন। আর এছাড়াও যদি আচ্ছা। প্রবলেম ফেস করেন, পুষ্টিবিদের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করতে হবে, কারণ খাওয়া ছাড়া ওর অন্যান্য প্রবলেম ধরা পড়বে। ও দুর্বল হয়ে যাবে, ঘন ঘন জ্বর হবে, ঘন ঘন ডায়রিয়া হবে, বা অনেক রকম প্রবলেম ওর হবে, মাথা ঘুরায় পড়বে, এরকম আর কি। আর স্যালাইন খাওয়াতে পারেন, ওর স্যালাইনটা খাওয়াতে পারেন, খুব ভালো কাজ দেয়। আর ওর স্যালাইনটা অবশ্য আবার হাইপারনেসও বাড়ায়, এটাও ঠিক খেয়াল রাখতে হবে। তবে ওর দুর্বলতা কাটানোর জন্য মাঝে মাঝে ওর স্যালাইন দিয়েন, চিনি একদমই দিয়েন না, লবণ দিয়ে বা জুস জুস খাওয়ান, ওকে জুস খাওয়ান, কমলার জুসটা খাওয়ান, বা এখন তো অনেক কিছু আছে, আমি আমটাকে ম্যাশ করে ওটার জুস গুলা খাওয়ান, তরমুজের খাওয়ান, তরমুজ খাওয়ান, আনারস খাওয়ান। এগুলাতে কোনো বাধা নাই। বাধা হচ্ছে আঙ্গুরে, ফ্রুটস এর মধ্যে আঙ্গুর, বেদানা আর সবুজ অ্যাপেল গুলা, যেগুলা প্রিজারভেটিভ দিয়ে রাখা হয় না পচার জন্য। কিন্তু আমাদের আমাদের যে বাঙালি ফ্রুটস গুলো আছে, যেমন পেয়ারা, যেমন কাঁঠাল, এগুলাতে কোনো প্রিজারভেটিভ দেয় না, এই জন্য ওগুলা আপনি দিতে পারেন। এখন আপনি মা আমার চেয়ে ভালো বুঝবেন যে আপনার বাচ্চাকে কোনটা দিবেন। ঠিক আছে, ও ভাত খায় না, ও একটা যদি কাঁঠালের কোয়া খায়, 2-3টা কোয়া খায়, এনাফ, ওর জন্য পুষ্টি চলে আসছে। ও যদি একটা ডিম সিদ্ধ খায়, এনাফ। ওর যদি যাতে চিকেন ফ্রাই খায়, একটা চিকেনের একটা রান খায় চিবাই চিবাই, এনাফ। আর লাগতেছে না তো ভাত খাওয়া। আর চালের গুঁড়া দিয়ে আমি যেগুলো করি, আমি চটচট বলে দিই, অনেকের কাজে হয়তো চলে আসবে, আমি বিভিন্ন রকম জিনিস চালের গুঁড়া দিয়ে করি, পিঠা বানাই। কলা, বাংলা কলাটা ক্ষতি করে না, বাংলা কলাটা একটু খেয়াল করবেন যেন প্রিজারভেটিভ দিয়ে না পাকানো হয়। বাংলা কলা দিয়ে বিভিন্ন আইটেম রান্না, মানে পুয়া টুয়া টাইপের পিঠা টিঠা বানায় ওগুলা খাওয়া। মানে আপনি জানেন, আপনি আরো ক্রিয়েটিভ হন, আরো হন। মারা আসলে নিজেরাই অনেক ক্রিয়েটিভ হইতে হবে। হ্যাঁ, আমি যেগুলো করছি একদম আমার খাওয়াগুলাই ও খাবে তা না। এবার আপনি আপনার ঘরের খাওয়াগুলা ওকে খাওয়ান। এছাড়াও যদি মনে করেন পুষ্টিবিদের সহায়তা আপনার লাগবে। আর আপা প্লিজ আচ্ছা। বাইরের খাওয়াটা অবশ্যই বন্ধ করবেন। আর আপনারা নিজেরাও অনেক ঘরের পরিবেশটা ঠিক করেন। সবাইকেই বলতেছি, ঘরের পরিবেশ অনেক বড় একটা ব্যাপার। থ্যাংক ইউ আপা। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশন জন্য। ঠিক আছে। জি আপা বলেন। জি সাইদ ভাই, আপনি মিউট মনে হয়। আমি আমি আসলে মিউটই থাকতে চাচ্ছি, মানে আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাচ্ছি, ভাইয়াদের কাছ থেকে। আর কেউ ঠিক প্রশ্ন আছে, করেন কিন্তু আমাদের আপনারা প্রশ্ন, হ্যাঁ, আমি বেশিক্ষণ অনেকে আপনাকে। বুঝতে পারছে না, অনেকে বুঝতে পারছে না, প্রশ্ন করছে না। হ্যালো। জি জি আপা, হ্যাঁ জি প্লিজ। বলেন আপা, তাড়াতাড়ি হ্যাঁ, বলেন। আপা আমার ছেলের বয়স 16 বছর। আমার ছেলে আগে অতটা হাইপার ছিল না, ওর স্পিচ নাই। কিন্তু ইদানিং তার এই প্রায় বছর খানে ধরে সে প্রচুর হাইপার, এবং সে এমনটাই সে হাইপার, সে আমার ঘরে সব জিনিস ভাঙচুর করে। তারপরে অনেক অস্থির, একটা মিনিট সে বসে না কোথাও, অনেক অনেক হাইপার। তাকে বাহিরে গেলে সে আমাকে ব্ল্যাকমেল করার জন্য রাস্তাঘাটে শুয়ে পড়ে, বাহিরে গেলে বাসায় আসতে চাচ্ছে না, ভাঙচুর করতেছে। তারপরে বাসায় বসে তার ছোট বোন আছে, তাকে মারধর করে, দেখা গেছে তার বোন পড়তে বসলে সে লাইট অফ করে দিচ্ছে। মানে যা আমাকে কিভাবে ব্ল্যাকমেল করা যায় সেটাই সে সবসময় করে, এবং আম, অনেক অস্থির, অনেক হাইপার আপা। এখন আচ্ছা, আসলে কি করা যায় আপা? হ্যাঁ আপা আমি বলতেছি, আপনার বাচ্চার বয়সটাই এখানে হ্যাঁ, এখানে মেইন ফ্যাক্টর, 16 বছর। ঠিক না? 16 বছরে ওর আপা। হরমোনটা চেঞ্জ হচ্ছে, ওর অ্যাডোলেসেন্স প্রবলেম হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? বয়সন্ধিকালটা চলতেছে ওর। হ্যাঁ, হ্যাঁ, এটা জি মেয়ে আপা। হোক ছেলে হ্যাঁ, হোক, ওই সময় এটা বয়সন্ধিকাল চলে। এবং বয়সন্ধিকালের জন্য ওরা এই টাইমটাতে, আমিও ফেস করছি 16 থেকে 18 পাস, মানে ওর বয়স যখন 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত প্রচুর যুদ্ধ করেছি। হ্যাঁ, প্রচুর যুদ্ধ করেছি। আমার আজকে বলে ফেলি, সবাই কে কে শুনছে আমি জানি না, আমার ঘরে কোনো টিভি ছিল না। প্রায় মানে 7-8 বছর, ইলামের বয়স 12 পর্যন্ত আমার ঘরে টিভি, ডিশ লাইন, এমনকি আমি মোবাইল ব্যবহার শুরু করেছি 2 বছর মাত্র, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। হ্যাঁ, তো এই যে এই স্যাক্রিফাইস গুলা করতে হচ্ছে। অ্যান্ড্রয়েড মোবাইল ওর বাবার ছিল, আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি মাত্র 3 বছর 4 বছর হবে, তবু ওর বাবা যখন বাসায় আসতো আমি দেখতাম। এই যে এই কারণে কথাটা বলতে চাচ্ছি, যে আপনি যেটা বললেন যে বাচ্চা হাইপার, তো বাচ্চা হাইপার হওয়ার এখন ঘরের পরিবেশের কারণেও হতে পারে, আবার ওর হরমোনের ওই যে যেটা বয়সন্ধিকাল চলতেছে এটার কারণে হচ্ছে, অথবা খাওয়া কি দিচ্ছেন আমি জানি না, খাওয়া একটা বিশাল ব্যাপার হাইপার কমানোর জন্য। আরেকটা হচ্ছে যে ওর সাথে কোনো বুলিং হচ্ছে কিনা, মানে একা আপনি ডিল করছেন কিনা, মানে অথবা কেউ কোনো ওকে এমন কোনো হার্মফুল কথা বলছে কিনা, ওর আগের ঘটনাটা কি, পরের ঘটনা কি, যেটাকে বলে এ বিয়ে, মানে আপনার আগের ঘটনা, তারপরে ঘটনা, তারপরে ওর সমাধান। মানে
ও ও এটা করার আগে কি ঘটছিল, মানে ও যে হাইপার হয় তখন আপনাকে মা হিসাবে দেখতে হবে। হাইপার হইতে দেওয়া যাবে না, হাইপার হলে কি হবে সেটা আমি পরে উত্তর দিব, বাট হাইপারটা কিন্তু হতে দেওয়া যাবে না। হাইপার নিশ্চয়ই কোনো একটা কারণে হয়। এখন আপনি ভালো জানেন যে আজকের কারণটা কি। আমি যেহেতু ডায়েরি মেনটেন করতাম, আমি বলবো যে একেবারে এখন পর্যন্ত 26 বছর ধরে আমি ডায়েরিতে লিখে লিখে রাখি ও কেন হাইপার হলো, কোন খাওয়াটা প্রবলেম হলো, কি হলো। আমার ব্যাপারটা হচ্ছে আলাদা, এটা অনেক লম্বা ইতিহাস। তো আপনি এখন আপনি ভালো বুঝবেন যে ওই দিন ও হাইপার কেন হয়েছিল, ওর সাথে কি কি ঘটনা ঘটছে, ও কি কি খাওয়া খাইছে, বা ও কি মানে বাইরে কোনো ফুড নিচ্ছে কিনা, অথবা ওর কোনো মানে মানে ব্রেনে কোনো কষ্ট হচ্ছে কিনা, এপিলেপসি আছে কিনা, বা ও নিউরোলজিক্যাল কোনো যদি না হাইপার আপা, ওর অতিরিক্ত হয়। ওর কোনো খিঁচুনি নাই আপা। ও শারীরিক ভাবে আল্লাহর রহমতে সুস্থ, এবং সে একদমই এতটাই শান্ত ছিল আপা। আমি ওকে নিয়ে যেখানে সবকিছুতে অভ্যস্ত করানো, সবকিছু শিখানো, এবং ওর ওর যে নিজস্ব কাজ, ওর কাজ, ওর মশারি খাটানো, ওর কাপড় চোপড় গোছানো, ওটা ওই করতো। হঠাৎ করে আপা বছর খানেক ধরে ও প্রচুর হাইপার হচ্ছে, ভাঙচুর করতেছে, এবং দেখা যাচ্ছে 2 মিনিট সে একটু হাসি খুশি থাকতেছে, 2 মিনিট পরে আবার সে অস্থির কেমন করতেছে, কেমন করতেছে, মানে আসলে আমি বুঝতে পারতেছি না যে কেন হাইপার এটা হচ্ছে। এবং এটা বললাম, আপনার বাচ্চার বয়সটা, এই বয়সে আমি প্রচুর কষ্ট পেয়েছি এই অ্যাডোলেসেন্স প্রবলেমটা। তো অ্যাডোলেসেন্সটা যদি ওর, আমি আপনাকে কি বলবো, মানে ওর এই বয়সে অ্যাডোলেসেন্স যেটা চলতেছে, আপনি যদি ওকে প্রাইভেট ভাবে ওর যে নিডটা এখন হচ্ছে, এই নিডটা যদি আপনি ফিল আপ করতে না দেন, তাহলে তো এটা থেকে মুক্তি নাই। এটা আপনাদের মাদেরকে মেনে নিতেই হবে যে ওকে প্রাইভেট একটা টাইম দিতে হবে। মাস্টার বেড যেটাকে বলে, মানে সেলফ ইয়ে করে ওরা, তো ওইটা করতে দিতে হবে। ওইটা আপনি বাচ্চা, আমি জানি না আপনার বাচ্চা করে কিনা। ওইটা কিন্তু আমি কি করতাম আমারটা, তাহলে আমি বলি আপনার জন্য সোজা হবে। আমি 9, 9.5, 10 বছর থেকে ওকে 1 ঘন্টা একা রাখতাম একটা রুমে। স্টোরি বলতাম যে তুমি একা থাকবে, একা থাকবে। এটা আমাকে ইন্ডিয়াতে বলে দিয়েছিল যে আপনার বাচ্চার এই সময়টা আসবে। এখন হয়তো বয়স 2.5 বা 3। আমি যখন ইন্ডিয়াতে যাই ওর বছর 2 বছর 2 মাস ছিল। তো কিন্তু এক সময় সে 11-12-তে পড়বে। তখন আপনার বাচ্চার জন্য আপনি এখন থেকে 6-7 বছর থেকে আপনার আলাদা একটা প্রাইভেট টাইম করেন। এখন পর্যন্ত ওর একটা 1-1.5 ঘন্টার প্রাইভেট টাইম আছে, ওই প্রাইভেট টাইমটা দিতে হবে। ওর হয়তো হরমোনের সমস্যা হচ্ছে, মানে হরমোন না, সরি, বয়সন্ধিকাল চলতেছে, ওর ওই যে প্রাইভেট যে নিডটা, ওই নিডটা ফিল আপ করতে ও পারছে না। এখন আপনি মা হিসেবে ভালো জানবেন যেটা সে ফিল করতেছে কিনা। মানে আপা এটা এটা তো আপনি আমাকে খুলে বলতে হবে, হ্যাঁ আপা, আমি এটা কি সে করে। আমি একটু কথা বলি আপা। হুম। প্রাইভেট টাইম দিয়ে, এবং সে দেখা গেছে যে আমি তার পাশে থাকা অবস্থায়, আগে তো আমি বুঝতাম না, যখন এরকমের অনেকের সাথে আলাপ করার পরে আমি বুঝার পরে তাকে প্রাইভেট টাইম দিই, এবং সে ওইটা করে। কিন্তু আপা ওইটা আসলে আউট ওইভাবে মনে হয় হচ্ছে না, যেটা আমি মা আমি বুঝতে পারতেছি। কিন্তু সেক্ষেত্রে আসলে আমার মানে আমি কতটুকু তাকে সাহায্য করতে পারি, এটা আসলে কিছু মনে করেন আপা, আমি মানে বুঝতে পারছি একদম। এটা। আর ওটা যদি কি এখানে ওয়াসিদ, হ্যাঁ, আচ্ছা, ওটা যদি মানে ওর ফুলফিল না হয়, তাহলে এই প্রবলেমটা, এই যে ভাঙচুর বলেন বা এটা বলেন, এইটা আপা একদম আমি আপনাকে কনফার্ম বলে দিতে পারবো যে এই কারণটার জন্যই হচ্ছে এখন। হ্যাঁ, এটার সাথে আদার্স অবশ্য আপনি যে, আমি জানি না খাওয়াটা মেনটেন করতেছেন না কিনা। আপা, আমি খাবার দাবার তাকে খুব একদম, আমার বাসায় গরুর মাংস, কোনো রিচ ফুড একদমই টোটালি বন্ধ, কোনো তার বাহিরের খাবার একদমই টোটালি বন্ধ। কারণ আমি 16 বছর বয়স পর্যন্ত তো অনেক জায়গায় গেছি, অনেক কিছু জানতে পারছি। খাবার চিনি মানে আপনার কথা আমি যতটুকু বুঝতে পারছি, আমিও চেষ্টা করছি আমার ছেলেটাকে ওইভাবেই করার জন্য। আল্লাহর রহমতে সে ভালোই ছিল। কিন্তু হঠাৎ করে আপা এখন কি এই আপনার কথা মতোই হ্যাঁ, তাহলে বলি এটাই হয়তো বা আচ্ছা, বুঝতে পারছি আপা, আপনার প্রবলেমটা ওই জায়গাতেই রয়ে গেছে, এবং এই প্রবলেমটা তো আমি ফেস করেছি প্রচুর। এবং তখন যখন ওর নিডটা ফুলফিল হয় না, তখনই কিন্তু ও অনেক হাইপার হয়ে যেত। এবং এখন যদি এই কারণে সে হাইপার হয়, সেটার সলিউশনও তো আপনার লাগবে। সেটার সলিউশনটা হচ্ছে যে ওকে ওর কাছ থেকে সরে যেতে হবে, ওকে একটা রুমে রাখতে হবে। যে যে কোনো প্রকারে যদি হয়েই যায়, করার তো কিছু নাই, ওই সময় তো ট্যাকেল করতে হবে ওকে। তখন একটা একা রুমে আটকে দিতে হবে, এবং প্রচুর পরিমাণে ঠান্ডা পানি ছিটা দিতে হবে। মানে একদম ঠান্ডা, মানে বরফ ঠান্ডা অলওয়েজ আপনি ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা পানি, মানে যেটা বড়, মানে ছিটা পড়লে শীতকালও হইলো
শীতকাল হইলো, শীত লাগলে লাগুক, কিন্তু হাইপারটা তো সহ্য করা যায় না, হাইপারটা তো অনেক ক্ষতি করে ফেলে। সেই জন্য ওকে আমি আমি যেটা দিয়ে সলিউশন করছি যে হ্যাঁ ওর আজকে ফুলফিল হয় নাই বা যে কোনো কারণে সে হাইপার, অবশ্যই ইলহামও হাইপার হয়েছিল হয়তো, তখন আমি ওকে দরজার বাইরে গান চালাই দিতাম জোরে। ও যেহেতু গান পছন্দ করে, ওর পছন্দের গানগুলা হামনাথ, মানে ও আল্লাহর গানগুলা বেশি পছন্দ করে, ওই গানগুলা দিতাম এবং নিজেও মুখেও গাইতাম কোনো কোনো সময়। আরেকটা করতাম, ঠান্ডা পানি পুরো ঘর ভিজাই ফেলতাম আমি ঠান্ডা পানি দিয়ে, আমি কাছে যেতাম না, দূর থেকে বোতলকে বোতল পানি ওকে মেলা মারতাম, তখন ও কিন্তু ঠান্ডা হয়ে যেত। এটা আমার একটা টেকনিক, আমি অ্যাপ্লাই করতাম। তবে আমি যেটা করি সেটা হচ্ছে ওকে হাইপার হইতেই দিতাম না, কারণ এত বেশি ওর প্রতি ফোকাস দিতাম যে ও হাইপার না হোক, ওর চোখ মুখ মানে হওয়ার আগেই ওকে ডাইভার্ট করে ফেলতাম, আগেই ওকে ডাইভার্ট করে ফেলি। এটা টেকনিক এক একটা মার কাছে এক এক রকম, এক একটা বাচ্চার বৈশিষ্ট্য এক এক রকম। এখন আমি জানি যে আমার বাচ্চা কোন কথাটা বললেও এখন হাইপার না হয়ে তাড়াতাড়ি আমার কথাটাই আসবে, সেটা আমি আমারটা একরকম হবে, আপনারটা একরকম হবে। এখন আপনার বাচ্চা কোন জিনিসটা পছন্দ করে ওই সময় অবশ্য দেওয়াও ঠিক না। হাইপার যখন হয়েই যাবে তখন তো দিলে ওরা চান্স পেয়ে যাবে, তখন তো দেওয়া যাবে না, কিন্তু হাইপার হইতে দেওয়া যাবে না। আর যদি হয়েই যায় ওই কন্ট্রোলিংটা বললাম না যে ওকে অবশ্যই কতক্ষণের জন্য একা রুমে রাখতে হবে, যে রুমটা সেফ, সেফ, কোনো আয়না নাই, কোনো মানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো কিছু নাই, এরকম একটা রুম আমার ঘরে রেডি আছে। ওখানে কোনো কিছুই নাই। তো ও ও যখন নিজেকে নিজে মানে ইয়ে করে, আপনি তো অবশ্যই ওকে আটকা একবার দূরে চলে যাবেন না, বারবারই দরজাটা আবার খুলবেন, বারবারই দরজাটা আবার খুলবেন, খুলে বলবেন কোয়াইট 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 কোয়াইট, এই কথাটা বলতেই থাকবেন, বলতেই থাকবেন। ব্যথা পাবে, ও শুনুক না শুনুক আপনারটা ও বলতে থাকবেন। আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডেকে আমি অনেক কিছু ফল পাইছি। আর আমি ওই সময় একটা আল্লাহর একটা গান আছে যেটা ওর মুখস্থ হয়ে গেছে, ওই গানটাই গাইতে থাকতাম নিজের মুখে। আবার করতাম কি, ওই যে মোবাইলেও দিতাম। আর আরেকটা হয়তো ওই যে ঠান্ডা পানিটা ওকে আমি ভালো ফল পাইছি। আপনি করে দেখেন যে যখন ও অতিরিক্ত করে, ওকে কোনো রকমে একটা জায়গায় বন্দি করা যায় কিনা, যখন হয়েই যায় আর কি, সেটা তো করার কিচ্ছু নাই। ও যখন, আর আপনার বাচ্চা যেহেতু অ্যাডোলেসেন্ট সমস্যা এবং বলতেছেন যে ফুলফিল হয় না, তাহলে এটা যত কিছুই করেন তখন দুনিয়া এনে দেন, কিন্তু ও হাইপার হবেই। এবং হাইপার হওয়ার পরে আপনাকে কিন্তু ওকে সামলানোর টেকনিক গুলা আপনাকেই মা হিসাবে বিভিন্ন, আবার আমি আরেকটা করতাম, হুইল পাউডার, ইয়া বোতলের ভিতরে হুইল পাউডার নিয়ে, ওই হুইল পাউডার ঘরের ভিতরে আমার 10-20টা বোতল ভরা থাকতো, আমি একটার পর একটা হুইল পাউডারের বোতল ওকে দিতাম। এবং ও তখন ডাইভার্ট হয়ে যেত, হুইল পাউডারের বোতলটাকে অর্ধেক করবে, মানে বোতলের মধ্যে পানি অর্ধেক, পাউডার 1 চিমটি, ওইটা শেক করার পরে যে ফেনাগুলা হয়, ও তখন ব্যস্ত হয়ে যেত ওই ফেনাগুলা নিয়ে, ও ব্যস্ত হয়ে যেত, কিন্তু ওর কাছে যেতাম না, দূর থেকে বোতলগুলা মেলা ওর দিকে ইয়ে করতাম আর কি, ছুঁড়ে মারতাম। তখন ও এক একটা বোতল খুলতে হোক না, ঘর ভিজে যাক, বিছানা ভিজে যাক, কিন্তু অতিরিক্ত হাইপার হয়ে গেলে তো এরকম করেই আমাদেরকে ওদেরকে ঠান্ডা করতে হবে। ওই যে বললাম পানির বোতল মেলা আপনি দিতে পারেন, এটা আপনার যদি কোনো আবার শ্যাম্পুর বোতল দিতাম। আবার ইয়া আরেকটা কি, এটা ওর যেহেতু স্মেলটা নিচে ছিল, ওই যে ইয়া মানে হ্যান্ড ওয়াশ বিভিন্ন রকম হ্যান্ড ওয়াশের ভিতরে ফেনা করে, তারপরে শ্যাম্পুর বোতলের ভিতরে পানি ঢুকিয়ে, হুইল পাউডারের বোতলে পানি ঢুকিয়ে, তারপরে ঠান্ডা ঠান্ডা পানির বোতল, এইভাবে ওকে। আর আর হচ্ছে মিউজিক, এবং আপনি সরে যাবেন না কোনো মতেই, কিন্তু দরজা লাগাবেন ঠিক, কিন্তু বারবার খুলবেন, বারবার কথাটা রিপিট করতে থাকবেন যে শান্ত, কোয়াইট কোয়াইট, যেটা আপনার বাচ্চা বুঝে। আমার বাচ্চা যেমন বাংলাটা বুঝবে না, শান্ত বললেও বুঝবে না, ও কোয়াইটটা বুঝে। তা আমি কোয়াইট কোয়াইট কোয়াইট, ইলহাম কোয়াইট, নো ব্যাড, তুমি এরকম করলে সবাই ব্যাড বয় বলবে, ব্যাড বয় বলবে। বাট কোনো মতেই তাকে রেইনফোর্স করা যাবে না, কোনো মতেই তাকে তখন কোনো খাওয়া দেওয়া যাবে না, কোনো মতেই তাকে তো হ্যাঁ ঠিক আছে আমি তাড়াতাড়ি করে কতগুলো বিরিয়ানি দিয়ে দিলাম, একটা চিপসের প্যাকেট মেলা মারলাম, ঠিক আছে আমি একটু শান্তি হয়ে যাই, বাবা তাড়াতাড়ি করে একটু চানাচুর দিয়ে দিলাম, না, কোনো মতেই কিন্তু রেনফোর্স করা আমি যাবে না। আমি একটু কথা বলি। ও যখন হাইপার হয় ওর বাবাকে ও একটু ভয় পায়, এখন সেক্ষেত্রে কি ওর বাবা কি ওকে কি মানে লাঠি দিয়ে কোনো ভয় দেখানো বা মারধর করা এগুলো করলে কি আর একটু খারাপ হবে এটা এটা নাকি? না, কোনো কাজ হবে না, এটা তো ওর অনেক বেশি হাইপার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, এটা তো করাই যাবে না, এটা কোনো মতেই করা যাবে না। এটা 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 করলে তো ও ও ও আপনি ওরা তো সাধারণ বাচ্চা না, এটা এটা যারা সুস্থ স্বাভাবিক তারা হয়তো বাবাকে ভয় পায়, এটা যে বাবা সেই জিনিসটা ওরা বুঝে, ওরা যে বাবা সেই জিনিসটা ওরা বুঝে, সেই কারণে তারা বাবাকে এমনিতে একটু ভয় পায়।
কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু যখন হাইপার হয় ওদের কোনো সেন্স থাকে না, ওরা বাবা কি শাসন কি, এটা করা যে তার ঠিক হচ্ছে না, তার পারিপার্শ্বিক যে মানুষের মানে কষ্ট হচ্ছে বা আশেপাশের মানুষ অবজেকশন দিবে, তার ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে, এই সেন্স গুলোতে কোনো কিছুই ওদের ভিতরে নাই। তাহলে ওকে মেরে কি লাভ? আপনি মারবেন আপনার আপনার সুস্থ বাচ্চাকে, যে বুঝবে যে সমাজের মানুষ আমাকে যে মারতেছে পাশের লোকটা শুনে ফেলতেছে, ঠিক আছে আমি চুপ হয়ে যাই, আমি চিৎকার করব না, আমি ভাঙচুর করব না, কিন্তু আপা তার ভিতরে তো এই সেন্স গুলো নাই। সে ব্যথা পায় যে ওই অনুভবটা তার আছে, সে ব্যথাকে সে ভয় পায়। এখন সেই ক্ষেত্রে কি মানে আমি ভয় পাচ্ছি এটা কি হিতে বিপরীত হচ্ছে কিনা, এই জন্য আপনার সাথে আলাপ করতেছি যে ওর বাবা যদি ওকে মানে দুই একটা বাড়ি দেয় বা কিছু ভয় দেখায়, সেক্ষেত্রে কি কোনো এটা তো হিতে বিপরীত হবে এটা তো কিনা। একেবারেই মানে খুবই খারাপ লাগলো শুনে, যেটা তো আমি কখনোই শুনি নাই আমার এই জীবনে, যে বাচ্চাকে আমাকে এত হার্ট ও করছে। আমি ফুল হাতা জামা, আপনি কল্পনা করতে পারবেন না, আমি বছরকে বছর আমার অফিসে আমাকে ফুল স্লিভ পরে যেতে হয়েছে, আমার হাতগুলা ছিল না, আমার মুখের মধ্যে অলওয়েজ দাগ থাকতো, তবু আমি কখনো একটা চিমটি দেইনি আমার বাচ্চাকে। ওর আব্বা তো দূরে কথা, ওর আব্বা তো শুধু কান্না করে, আমাদেরকে রক্তাক্ত করতো, কিন্তু কোনোদিন আমি লাঠি টাঠি এগুলো তো বহু দূরের কথা। আর সেই জায়গায় একটা জোরে চিৎকারও দেই নাই, আমার চোখে মুখের এক্সপ্রেশনে কখনোই আমি বুঝতে দেই নাই যে তুমি মানে এই কাজটা করতেছে দেখে আমি খুব রাগ, এটা না। আমি ওকে কোয়াইট, কথাটা কোয়াইট কোয়াইট কোয়াইট, ব্যাড বলবে ব্যাড বলবে, সবাই ব্যাড বলবে, চিৎকার করতে হয় না, এটা করতে হয় না, এরকম করে করি। তবে আবারও আপনাকে বলতেছি, আপনাকে একটা কমফোর্ট জোন বের করতে হবে, যেখানে ওর সেফটি, ওখানে ওকে ঢুকাতে হবে। যে কোনো প্রকারই পারেন ওকে কোনো রকমে, যেটাই পারেন, খাওয়ার লোভ দেখাই পারেন বা যেটাই পারেন, বা আপনি নিজে ঢুকে চট করে আবার বের হয়ে, এগুলো আসলে মাদেরকে অনেক জানতে হবে। এখন আপনার বাসার টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি কিভাবে ওকে ওই রুমটাতে ধাক্কা মেরে ঢুকে আপনি সেফ জায়গায় চলে আসবেন। এটা হচ্ছে হাইপার হয়ে যাওয়া। আর সেই জায়গায় এসে যে বললাম না, আমি যেটা করলাম যে বোতল দিয়ে করি বা ঠান্ডা পানি দেই বা সুরাপ করতে থাকি বা আল্লাহকে ডাকতে থাকি বা গান দিতে থাকি, ওটা হচ্ছে একদম চরম এক্সট্রিম হাইপার, যেটা হয়েই গেছে। হয়ে গেলে তো আর আপনার হতাশ হয়ে লাভ নাই, আপনাকে সমাধানটা খুঁজে বের করতে হবে। তবে যতটুকু সম্ভব যেন না হয় সেটা ব্যবস্থা করতে হবে। বন্ধ করা যাবে না বলে আপা আপনার এখন আর এই আপা মারাটা তো ওকে, মারাটা মারাটার জন্য যে ও হাইপার বন্ধ করে দিবে, এটা কোনো দিনই আপনি ফল পাবেন না। যে না আমি এটার জন্য তো মার খেয়েছিলাম, এটার জন্য ও কোনোদিনই ওর হাইপারটা কমবে না। আর অ্যাডোলেসেন্স, আবারও বলতেছি, আপনার বাচ্চার প্রবলেম হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড যাচ্ছে, আপনি অ্যাডোলেসেন্সের মানে ওর ইয়াটা যেন ওর বাবাকে দিয়ে হলেও ওর এটা বের করার ব্যবস্থা করতেই হবে। ওর এটা বের না হওয়া পর্যন্ত ও হাইপার থাকবে। থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ অনেক আপা। ধন্যবাদ আপা যুক্ত হওয়ার জন্য। আর কোনো প্রশ্ন? আর কেউ কি আছেন প্রশ্ন করবেন? আমার আমাদের সাথে পরিচয়টা দিতে চাইছি না। জি আপা, জি ভাই, জি বলেন। জি, আমি নেসারউদ্দিন আহমদ। আমার জি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ। জি আমি উপসহকারী পদের জন্য আবেদনও করছি। জি, বুঝতে পারিনি। উপসহকারী কৃষি অফিসার আছে না, জি ওখানে আমি আবেদনও করছি আর কি। আর আমার ডিপ্লোমার রেজাল্ট হচ্ছে 3.93 আউট অফ 4। আচ্ছা। আর জি, আমি আমি কোশ্চেনটা এখন আপনি হ্যাঁ নিসার ভাই বলেন। যে এখন আমি পড়াশোনার জন্য বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি, বাইরে যা পড়াশোনা করবো আর কি। না আপনি এগুলো এগুলো কেন বলছেন আমি জানি না, কিন্তু আজকে আমরা কিন্তু সালমা আপার সাথে বসছি এটার জন্য যে আমাদের বাচ্চাদের বিভিন্ন বিষয়ের, যাদের সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, অটিজম বা অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের সমস্যা নিয়ে কথা বলবো। আপনি এটার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা বা জব নিয়ে আমি এটা বুঝতে পারিনি। আপনি কি আপনার আচ্ছা আচ্ছা। বাচ্চাকে নিয়ে কথা বলবেন? না না, আমি নিজেই তো একজন অটিজম, আমারও সমস্যা হচ্ছে অটিজম মিডু। আচ্ছা, আপনি এখন তাহলে আমাদের সাথে কি শেয়ার করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? যে যে আমি বাইরে চলে যেতে চাচ্ছি আচ্ছা, পড়াশোনা করার জন্য, ঠিক ডিপ্লোমা আছে। কৃষিবিদ, জি বিএসসি করার জন্য আর কি মিডল ইস্টে ঢোকার চিন্তা জি, ভাবনা করছি আর কি। আচ্ছা, ঠিক ভালো আছে থেকো। আপনার, জি, আচ্ছা, আপনার জন্য ওনার শুভকামনা। ওনার প্রবলেমটা একটু সোশ্যালাইজেশনের প্রবলেম আছে হয়তো, হয়তো। সোশ্যালাইজেশন
মানে ওনারা আরো সোশ্যাল হইতে হবে, অনেকের সাথে মিশতে হবে, অনেকের সাথে কনভারসেশন করতে হবে। ওনার বাইরে যাওয়ার আগে ওনার অনেক মিশার ক্ষমতাটা অনেক বেশি বাড়াতে হবে, তাহলে উনি বাইরে যে হয়তো ফ্রুটফুল কিছু করতে পারবে আর কি। আর উনি যদি নিজের মধ্যে আত্মকেন্দ্রিক থেকে যায় তাহলে হয়তো এখান থেকে রেজাল্ট আসবে না। ওনাকে অনেক মিশতে হবে, কথা বলতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, বাইরে বেশি বেশি মানুষের সাথে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে অনেক। তারপরে যে বিদেশ জীবনটা ওনার জন্য কমফোর্টেবল হবে। অনেক ধন্যবাদ নেসার ভাই যুক্ত হওয়ার জন্য। আর কেউ আছেন? তামান্না, আরিফিন আপা, আর অন্যদের আসলে নাম দেয়া নেই, ফোনের নাম দেয়া আছে। নাহিদা খানম আপা, আহ কেউ কোনো প্রশ্ন করতে চান? আপার কাছে কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম ভাই। সালাম আপা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। যে আপা আছেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে প্রশ্ন থাকলে ওনাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপা। ম্যাডাম। আমি খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা নিয়ে ভাবছিলাম যে এই জিনিস আমার হয়তো সামনে কি হবে জানি না। আমার ছেলের বয়স 8 বছর। মানে এই কিছুক্ষণ আগে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এইগুলো সাফার করতে হবে আমাদেরকে। আমার ছেলের অটিজম আছে। আমার অন্য একটা প্রশ্ন, আমি জানি না আর কেউ সাফার করছে কিনা, যে আমার ছেলেটার যে কোনো কাজ করাতে গেলে হাতটা ঘামে। যেমন ওকে লেখাতে বসাই যখন, ও খুব একটা আগ্রহী হয় না, কিন্তু লেখে। কিন্তু ওর হাতটা মানে শীত গ্রীষ্ম গরম সবসময় হাতটা ঘামে, যথেষ্টই ঘামে। আবার ওর যখন পছন্দের কোনো কাজ করে বা পছন্দের কোনো গান দেখে বা বাইরে যাব, ও বুঝতে পারছে যে আমরা এখন বাইরে যাব, সেই সময় ও যেই ভালো লাগাটা, সেইটার উপর বেসিস করে ওর দেখি হাত পাটা চ্যাট চ্যাট করে। আবার চুল কাটি যখন, এখন আলহামদুলিল্লাহ চুলও বসেই কাটে, কিন্তু ওই হাত, পায়ের তলা, হাতের তলা, পায়ের তলা এগুলো ঘামে। এইটাই আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে এরকম এটা কি প্রবলেম। আসলে ও ও যখন পড়তে বসে তখন হয়? শুধু পড়তে বসলে অনেক বাচ্চাই কিন্তু পড়াশোনার সময় একটু মানে তাদের ব্রেনটা, জি বিশেষ করে যদি অটিজম থাকে তাহলে অবশ্যই জি জি ঘামবে। অটিজমের বৈশিষ্ট্যের মধ্যেই আছে যে ওরা খুব মানে এংজাইটিতে ভুগে, ওদের মধ্যে কিন্তু স্ট্রেস থাকে, এংজাইটি থাকে, জি জি ভীতি থাকে। হ্যাঁ, এটা তো অটিজমের বৈশিষ্ট্যের মধ্যে আছে আপা। জি 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 আপনার বাচ্চা, আপনি মানে যদি মেনেই নেন যে অটিজম আছে, তাহলে আপনার বাচ্চার ভিতরে এংজাইটি এবং আপনার বাচ্চার ভিতরে মানে যখন পড়ালেখার ব্যাপারটা যেহেতু একটা এংজাইটির ব্যাপার, আর বেড়ানো হচ্ছে একটা আনন্দের ব্যাপার, বা খাওয়া হচ্ছে জি একটা জি জি আনন্দের মানে ব্যাপার, বা যখনই ও টিভি দেখা হচ্ছে আনন্দের এক্সাইটেড ব্যাপার। মেনলি। হ্যাঁ, হুম হুম এগুলোর সময় এক্সাইটেড হবে। আর যখন আপনি লেখাপড়া করাতে যাবেন, এটা তো একটা সুস্থ বাচ্চার বেলাও, আমরাও তো মানে এরকম ঘেমে যেতাম পরীক্ষার টাইমে। এটা তো আমাদের সময় হয় যে আমরা ঘেমে যাই। না, আমি মানে ভয় পরীক্ষা পাচ্ছি দিচ্ছে যে অনেক বাচ্চারা। হ্যাঁ, এটা কোনো অসুস্থ সময় শারীরিক কোনো না, সমস্যার দিকে এটা যাচ্ছে কিনা। এটা দেখেন, আপনি দেখেন ও সবসময় ঘামে কিনা সেটা খেয়াল করেন। কিন্তু যদি সে শুধু পড়ালেখার সময় ঘামে তাহলে অবশ্যই তার ভিতরে এংজাইটি কাজ করে, যেহেতু এটা একটা কঠিন কাজ, এই জন্য ঘামে। এবং অনেক অনেক বাচ্চারাই কিন্তু ঘামে, যারা অটিজমে আক্রান্ত আচ্ছা, না তারাও মানে কিন্তু এটা নিয়ে ঘামে। চিন্তা করার কিছু নাই মনে হয় নাকি? না 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 না, এটা চিন্তার কিছু না। আমি তো আচ্ছা, সরি আমি একটু ইন্টারফেয়ার করতেছি, একটু একটা কথা বলতে চাচ্ছি যে একটু আপনি কাইন্ডলি আপনার বাচ্চার থাইরয়েড হরমোনটা কি দেখেছেন কখনো? মানে থাইরয়েড হরমোনটা ঠিক আছে নাকি? অনেক সময় বাচ্চাদের হাইপোথাইরয়েড থাকলে হাত পায়ের তালু ঘামে। হ্যাঁ, তো না, আপনি একটু যদি থাইরয়েড হরমোনটা। যদি শারীরিক প্রবলেম হতো তাহলে হয়তো সব সময়ের জন্য হতে পারে। আর বিশেষ কিছু, যেমন এখন ওর বাবার সাথে আমি এই মিটিং এ বসলাম বলে ওর বাবার সাথে ও বাইরে গেল, ওর দেখছে হাত, হাতের তালুটা চ্যাট করছে। মানে ও এখন বাইরে যাবে এই খুশিতেই ওর হাতের তলা, পায়ের তলা এগুলো হলো ঘামছে। আমি ভাবছি যে শারীরিক সমস্যা হলে তো এরকম নির্দিষ্ট কোনো কারণ সময়ে হওয়ার কথা না, মনে হয় নাকি? না, ওই যে আসলে আমি বললাম এংজাইটি ওই থেকে আমাদের কিন্তু আমরা নিজেরাও ঘামি। হ্যাঁ আমি
খেয়াল করেছি যে আমরা যখন এরকম বাচ্চা লালন পালন করি, আমরা নিজেরাও কিন্তু অনেক ঘামি, আমরা স্ট্রেস ফিল করি, ওদেরকে নিয়ে সবসময় স্ট্রেসে থাকি। আপনারা খেয়াল করবেন, আমি আমারটা তো অবশ্যই আমি দেখি যে আমি তখন ঘামি, ওর আসার মুহূর্ত, ওর স্কুলে যাওয়ার মুহূর্ত, বা ও যখন জি ঘরে জি ঢুকবে, জি জি। এগুলো নিয়ে তো আমরা নিজেরাই একটু এংজাইটিতে থাকি, আমাদের কপালেই ঘাম ছুটে বা যায়, আমরা তখন আমাদের গরম বোধ হয়। শিখাচ্ছি যখন মনে হচ্ছে তখন এটা কোনো বড়, ওনার এটা একেবারেই কোনো বড় সমস্যা না, একেবারেই কোনো বড় সমস্যা না, এটা কোনো ওর জীবনের উপরে কোনো প্রভাব ফেলবে না, এটা মানে এটা খারাপ আচ্ছা আচ্ছা, কোনো আমি মানে এটা ভাবছি যে আমি কি ডক্টরের সাথে কথা বলবো। আবার মনে হচ্ছে যে যদি ঘামাটা কন্টিনিউ হতো, যে সব সময় করছে তা না, ওই ঠিক যে টাইম গুলোতে ও এক্সাইটেড সেই টাইম গুলোতেই হচ্ছে। হ্যাঁ, আপনি যদি ওই যে আচ্ছা বললাম আচ্ছা। না, আপনি যে লেখাপড়ার সময় যদি হয়ে থাকে, তাহলে তো বুঝতেই পারছেন যে অনেক সুস্থ স্বাভাবিক বাচ্চারাও পড়তে লিখতে বসলে কপাল ঘামতে থাকে, টিচার একটা কোশ্চেন জিজ্ঞেস করলে ওরা ঘামতে থাকে, আপনি দেখবেন যখন স্ট্যান্ড আপ তুমি বলো, আমাদের একদম সুস্থ বাচ্চারাও তখনই কিন্তু বাচ্চা ঘামতে থাকে, হাত পা চোখে পুরোপুরি ঘেমে যায়, এংজাইটি থেকে এটা হয়। তো যাই হোক, ওর লেখাপড়া কতটুকু ততগুলো তো আর আপনি বলেননি। এখন হয়তো ও ক্লাস এটা, ওয়ানে পড়ে। হ্যাঁ ক্লাস ওয়ানে পড়ে তো, ক্লাস তো ওয়ানে ওর পড়ে, আসলে এটা সেটা। এংজাইটি থেকে এটা হতে পারে, ওটার সময় যদি না হয় তাহলে এটা কোনো বড় সমস্যা না। ওটা জি বারবার জি। আসতে আচ্ছা গরম লাগতেছে। আচ্ছা, আচ্ছা, এখানে থ্যাংক আমি ইউ। একটু একটা কথা বলতে পারি আপা? জি অবশ্যই, খুশি ভাইয়া। সেটা হচ্ছে যে ওই জি যে আপা তামান্না আপা আমাদের অনেক অনেক একেবারে এই প্ল্যাটফর্মটা যখন শুরু হয় তখন থেকে উনি আমাদের সাথে আছেন, আমাদের মানে প্যারেন্টস ট্রেনিং এও উনি ছিলেন। তো যেটা ডক্টর মিথিলা যেটা বলছেন, উনি একজন ডক্টর, তো যেহেতু ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে বলছিলেন যে আহ, হতে পারে এটা হয়তো অ্যাংজাইটি বা এগুলোর কারণে, কিন্তু এটা ফিজিক্যাল প্রবলেম যে না, এটাও তো আমরা 100% নিশ্চিত না। তো সেই ক্ষেত্রে আমি না মিথিলার না কাছে না, জানতে চাইবো যে ওর যে বয়স এখন 7 বছর, তাই না তামান্না আপা? সেই ক্ষেত্রে 8 বছর। 8 বছর, আট সেই বছর ক্ষেত্রে ওর কি টেস্ট করাটা কোনো রিস্ক আছে নাকি? আমি জানি না যে কোনো বয়সে কি থাইরয়েড করা যায় টেস্ট, যদি যায়? ভাইয়া যে কোনো বয়সেই করা যায়, আবার অনেক যদি সময় দেরি হ্যাঁ, করলেও থাইরয়েড, হাইপোথাইরয়েড অথবা হাইপারথাইরয়েড ডেভেলপ করে। হ্যাঁ, তো তো আর আপনার হচ্ছে কি আমাদের জি বাচ্চাগুলা তো সিমটম গুলো অনেকটা সাইলেন্ট থাকে, যেমন থাইরয়েডের পেশেন্টের যেটা হয় অনেক সময় ঘুমের সমস্যা হয়, আবার অনেক সময় খাওয়া দাওয়ার সমস্যা হয়। তা আমরা হয়তো ভাববো যে এটা মনে হয় অটিজমের জন্য হচ্ছে, জি বা জি জি জি। এটার সাথে হুম। মাস্ক করে যায়। আবার অনেক সময় কোনো সিমটমই হয় না, অনেকে তো আমাদের কয়েকজন ডক্টরের 45 বয়স যখন 45 টিভি চালু করে দিবে। তখন হঠাৎ করে দেখা গেছে যে ও তোমার বানিয়ে টিভি একজন চালু করে দিবে। সিভিয়ার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করছে। আমি কিন্তু বলছি না আপা যে আপনার বাচ্চার থাইরয়েডের সমস্যা হতে পারে, জাস্ট এক্সক্লুড করা, মানে জি আমরা জি জি। রুটিনলি যেরকম হুম। হিমোগ্লোবিনটা মাঝে মাঝে চেক করি না, বা ব্লাড জি সুগারটা জি। একটু দেখা দরকার যে কি হলো, সবসময় তো সিমটম বোঝা যায় না, এই জন্য আপনি কিছু না, জাস্ট ওটা আমি অ্যাড টিএসএইচ, করতে পারি। সিরাম টিএসএইচ FT4, হ্যাঁ আচ্ছা আপনি বললে আমি লিখেও দিতে পারি, এটা শুধু টেস্ট করাবেন। কারণ আমার ছেলে এরকম উল্টাপাল্টা ইয়ে করলে আমি অনেক সময় দেখা যায় যে এটা টেস্ট করাই, কারণ থাইরয়েডের সমস্যা হলে বাচ্চারা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হয়। অনেক বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হচ্ছে কি হচ্ছে হাইপোথাইরয়েড। সো জি জি অটিজম তো ডেফিনেটলি একটা ডায়াগনোসিস, এর সাথে জি। যে হাইপোথাইরয়েড থাকবে না এমন কিন্তু কোনো কথা নাই। আবার অনেক সময় মার যদি সাইলেন্ট হাইপোথাইরয়েড থাকে, সেটা বাচ্চার কিন্তু হাইপোথাইরয়েড হয় আর কি। হ্যাঁ, তো এটার জন্যই আপা, যেহেতু আপনি ইয়ে করছেন, আর ওই আমি যে আমি এটাই যেটা বলছিলাম, আমি মাপা এটাই যেটা বলছিলাম তা বলছে এটা কিন্তু আমরা একটু লিচু খাও, যাও তোমরা 2-3 বার লিচু খাও, এখন খাওয়া মানে এখন তুমি 2টা খাও, আমরা দিতে দাও। এটাতে কিন্তু খুবই স্ট্রং যুক্তি আছে। ওই যে যেটা বলছে যে অ্যাংজাইটি হলে ঘামে, এটা এই বাচ্চাগুলো অ্যাংজাইটি যেহেতু বেশি, ওদের না সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। হ্যাঁ, দেখা যায় যে ওদের হাত ঘামে, পা ঘামে। আমরা তো হয়তো পরীক্ষা সামনে, তখন একটু মানে অ্যাংজাইটিটা আমরাও তো ঘেমে যাই, এরকম হতে পারে। কিন্তু হয় কি যে পার্টিকুলারলি উনি হাত পা ঘামার কথা বললো, তো যেটা হচ্ছে থাইরয়েডে ম্যাক্সিমাম দেখা যায় যে অন্য পোর্শন ঘামছে না, কিন্তু কেন জানি হাতের তালু পায়ের তালু ঘামছে। হ্যাঁ, আমি সেটাই এটাই আর বলছিলাম কি আপা তামান্না একটু। আপাকে, জি জি। বলছিলাম যে আমরা তো কোনোটাতেই শিওর না। ডক্টর মিথিলা যেটা বলছেন যে এটা করা যেতে পারে, তাহলে না আপনি একদম শিওর হয়ে গেলেন 100% যে এটা ফিজিক্যাল প্রবলেম না। সালমা আপা, আমি কি ঠিক বলছি? তাহলে হয়তো অন্যদিকে আপনি তখন ফোকাসটা করলেন, তাই না? তো সেটা হ্যাঁ আপনি হ্যাঁ করতে পারেন, এটা আপনার তাহলে ডিসিশন, বাট আমাকে আমার একটু মনে হয় লিখে লিখে যদি দিতেন যে হ্যাঁ, আমি এটা একেবারে হ্যাঁ, মানে জি। এটা আর আর আপনি কারো করিয়ে আপনি মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য করতে জি পারেন। জি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, কিন্তু এবং আমি তখন না আপনার
তখন ম্যানেজমেন্ট অন্যদিকে চলে গেল যে না ঠিক আছে এটা ফিজিক্যাল প্রবলেম না, আলহামদুলিল্লাহ আমার তাহলে এখন অ্যাংজাইটি বা এগুলোকে ক্রিয়েট করা যায়। হ্যাঁ, কারণ হতে তো পারে, হ্যাঁ যে হ্যাঁ হতেও তো পারে, হ্যাঁ, একটা চান্স তো থাকেই, তাই না? তখন হতে দেখা যায় পারে। আমরা সেটাকে, আমরা তো ধারণার বশবর্তী হয়ে বলছি। যতটুকু ফিজিক্যাল যে হ্যাঁ, বিষয়গুলো জানা তখন যায় ততটুকু জেনে নেওয়াটাই ভালো আমার মনে হয়। এটা আবার বড় আকারে হয়ে গেলে, মানে বড় হয়ে গেলে তো একটু প্রবলেম হয়ে যাবে অনেক। হয়তো থাইরয়েড প্রবলেম হয়তো তো আল্লাহ অনেক মাফ বড় করুক, প্রবলেম। আল্লাহ মাফ করুক, ওর মেডিসিন দরকার, সেটা যদি দিনের পর দিন না দেওয়া হয় তাহলে তো এটা আপনার ডোজ বাড়তে থাকবে, বা এটা, আর এটা তো খুব ডেঞ্জারাস একটা মানে ডিজিজ যেটা। তো এটা হোক, ডেঞ্জারাস একটা ইনশাল্লাহ এটা জিনিস। হবে না। তারপরেও তামান্না আপা চাইলে করে ফেলতে পারেন, মানে আপনি শিওর হবেন। আর আর কারো প্রশ্ন মিস, আছে? আমি টেস্টের আব্দুল্লাহ টেস্টের নামটা আপনি কি বলেন একটু যদি বলতেন আর একবার। আহ, আচ্ছা, এটা 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 আমি নিয়ে দিব আপনার কাছে, ডক্টর মিথিলের ও কাছ থেকে আচ্ছা, আপা। অসুবিধা নেই ভাইয়া, আমি আমি না হয় আপনাকে লিখে দিব, আপনি ও আপাকে দিয়ে আচ্ছা দেন। আচ্ছা, আমি ঠিক আছে, টেস্টের শিওর শিওর, নামটা থ্যাংক ইউ, সাইদ থ্যাংক ইউ ভাইকে সো আমি মাচ। মেসেঞ্জারে এখনই দিয়ে দিচ্ছি, অসুবিধা থ্যাংক নেই। ইউ সো মাচ আব্দুল্লাহ। আপা সালমা আপা, থ্যাংক আপনার ইউ। কাছে একটু আহ আচ্ছা, আমি কি একটু একটা কোশ্চেন করবো একটু আপাকে, সালমা আপাকে? বলেন, হ্যাঁ বলেন। জি আপা, অবশ্যই। আপা, জি, আসলে হচ্ছে কি, ধরেন আমার বাচ্চাটা দেখা যাচ্ছে যে আচ্ছা বাসায় আছে, ভালো আছে, ঠিক আছে। আমি যে বাইরে থেকে আসলাম, ও হঠাৎ করে আমাকে দেখি একটা চিমটি দিয়ে দিবে আমার হাতে, হ্যাঁ, বা ইয়ে করবে। তখন আমি সামটাইমস সবসময় যে রিয়াকশন করি না তা না, হয়তো বলে যে ব্যথা লাগতেছে, ব্যথা লাগছে, তুমি ছেড়ে দাও বাবা, তখন ও ছেড়ে দেয়। বা ওই যে আমিও যদি ওকে বলি যে বন্ধু আসলে আমরা এটা একটু করি বা এটা একটু করি, ও হয়তো একটা খামচি দিয়ে দিবে যে ও করবে না বা কিছু, বা ও মুখে ও বারবার বলতে পারে বা ও করবো না, পারবো না, এরকম। কিন্তু এই যে ও হঠাৎ করে এসে, এটা কি মানে অ্যাটেনশন পাওয়ার জন্য এরকম ইয়েটা দিচ্ছে, তো আমরা খুব অবাক হই যে আর কাউকে তো ও চিমটিটা দিচ্ছে না, তাহলে ও কেন আমাকে এসে, আমি বাইরে থেকে হয়তো আমি অফিস থেকে আসলাম, ও এসে বা ও বসে আছে বা এগুলো, আমি ওর সাথে একটু কমিউনিকেট করতে গেলেই চিমটি দিচ্ছে। আবার মানে একদম খুব রাগ হয় যে দিচ্ছে তা না, এখন ইদানিং দেখছি যে কমিউনিকেট করতে গেলে ও একটু চিমটি দিচ্ছে। এটা কেন করছে ও? আপা, আমাদের বাচ্চাদের আসলে অটিজমে যারা আক্রান্ত তাদের কম বেশি সবার কামড় চিমটি এগুলাতে একদম সবার মধ্যে, কেউ বলতে পারবে না যে কারো কম বেশি একেবারেই ছিল না। হ্যাঁ, কারো অতিরিক্ত, কারো এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছে, কেউ হয়তো ওভারকাম করে আসছে। কিন্তু এগুলা কিন্তু আমরা ফেস করে এসেছি। এখন আপনার বাচ্চার বয়সটা আপা প্লিজ, আমার বাচ্চার বয়সটা? বয়স 15। আচ্ছা, 15। আচ্ছা, এখন কথা হলো যে ও কতটুকু বুঝে, আসলে এখানে তো ডিটেল অনেক বেশি ব্যাপার। মানে ও কতটুকু বুঝে যে এই যে আপনি ছিলেন না, এটা কি সে বুঝতে পারছে? এই যে আপনি কতক্ষণ ছিলেন না, এটা কি ও অভ্যস্ত আপনাকে না দেখে? অভ্যস্ত, কারণ ও তো ছোটবেলা থেকে দেখতে স্যার। আবার ও মেনলি বাসায় তো অনেক মানুষ থাকে, ও দাদা দাদি, আর তারপরে আবার দেবরের বউ, মানে আমরা পুরো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আর কি। তো হুম আমি না হুম। থাকলেও, আর ও তো স্কুলে আচ্ছা, থাকে যাই হোক। বা কিছু, হ্যাঁ, আহ, ও একটা হয়তো জিনিস এটা না কি মানে ও এটা যে, আপা, এটা যে, জি, না জি আপা, বলেন। চিমটি জিনিসটাকে আসলে প্রিভিলেজ দেওয়া যাবে না, কারণ এটা হ্যাঁ, অন্যরা সহ্য করে না। কারণ আজকে আপনাকে দিচ্ছে, একেবারে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না যেটা স্কুলে কাউকে দিবে না বা আপনার অন্য না না, কাউকে তা তো দিবে না। অবশ্যই, হ্যাঁ, সেটাই হ্যাঁ, সেটাই, এই জন্য হ্যাঁ। এটা নিয়ে কাজ করতেই হবে। চিমটিকে নিয়ে আচ্ছা, কাজ করতে হবে, চিমটিটা কেউ সহ্য করবে না। আপনি মা দেখে সহ্য করতেছেন, কিন্তু আপনি দেখেন আর আপনার ফ্যামিলির মধ্যে অন্যরা কেউ এই চিমটিটা সহ্য করবে না। আমি যেটা ফেস করে স্বাভাবিক। আসছি। মানে আমি কি তখন ওকে বলবো চিমটিটা, যে না এটা দিবে না, নাকি কোনো রিয়াকশনই দিব না আমি, মানে না সেটা কি না করবে? না, এর জন্য আপনাকে অকুপেশনাল থেরাপি যেগুলো আছে, আঙ্গুলের যেগুলা, ওগুলা তো অনেক কাজ করতে হবে, যেটা এটা একটা প্রবলেম। আমি আবারও প্রথমেই বলছি, অনুষ্ঠানের শুরুতেই আমি বলে আসছি যে আমরা প্রবলেম নিয়ে কাজ করব, আমরা কখনো আজকে অ্যাচিভমেন্ট বলবো না। আমার বাচ্চা এটা পারে, আমার বাচ্চা ওইটা পারে, দরকার নাই। আমাদের যাদের প্রবলেম, আপনার প্রবলেমটা হচ্ছে চিমটি, আপনি এখন চিমটিতে ফোকাস করেন। চিমটিটা ফোকাস করতে হলে আপনাকে অকুপেশনাল থেরাপি যেগুলো আছে এগুলো অনেক বেশি ওর আঙ্গুলের উপরে করতে হবে, ওর নখ গুলা উপরে করতে হবে। মানে ওর নখ গুলা নিয়ে আপনি, যেগুলো আপনার হয়তো থেরাপিস্টরা শিখিয়ে দিবে যে কিভাবে ওরা ওরা সারাক্ষণ আঙ্গুল গুলাকে চিপতে হয়, পিছন থেকে সামনে নিতে হয়। আমি জানি না আপনি কতটুকু জানেন, ইনশাল্লাহ আমার আশা করি আপনি এগুলো জানেন। হ্যাঁ, অকুপেশনাল থেরাপিটা ওর হাতের উপরে অনেক বেশি করতে হবে, ওর হাতগুলা বিজি রাখতে হবে। আমি আবারও বলছি যে প্লেডো এবং ময়দার আপা কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি আপা, জি আমি শুনছি। হ্যাঁ, মেডো, ময়দা ময়দা, ময়দা বা হ্যাঁ।
ময়দার গোল্লা অথবা প্লেডোর গোলা অথবা চুইংগামের গোল্লা অথবা মাটির কাদার গোলা, যেটাই হোক, এগুলা যত বেশি দেওয়া যাবে ওর এই যে নিডটা ফুলফিল হয়ে যাবে। মানে ওগুলা মাখতে 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 মানে ওদের প্রবলেম গুলা, নিড গুলা ফুলফিল যখন ওরা করে ফেলতে পারে, তখন কিন্তু ওরা আর এই কাজটা করে না। মানে ইলহামের ক্ষেত্রে চিমটিটা আমি এভাবে বন্ধ করেছি যে ওকে সারাক্ষণ আমি মাটি দিয়ে খেলতে দিতাম, সারাক্ষণই আমি আটার ময়দা একটা হাতে রেখে দিতাম। প্লেডো তো শেষ নাই, ঝুড়িকে ঝুড়ি প্লেডো, বক্সকে বক্স প্লেডো ও ব্যবহার করতো। মানে সারাক্ষণই প্লেডোর উপরে থাকতো, মানে আঙ্গুল গুলা এঙ্গেজ। আর লাস্টে তো বললামই যে যখন আমি দেখলাম যে না, প্লেডো গুলা মাঝে মাঝে মুখে দিচ্ছে, সেটার জন্য তার মানে ডায়রিয়া বা পেট অসুখ লেগে থাকছে, তখনই আমি চুইংগামে শিফট হলাম, সুগারলেস চুইংগামে আমি বললাম না, 1 নাম্বার পারপাস সার্ভ হয়েছে, আমার চিমটি কমে গেছে। 2 নাম্বার হচ্ছে যে অ্যাডোলেসেন্স যে প্রবলেমটা, প্রাইভেট পার্টসে হাত দেওয়া, সেটা কমে গেছে। 3 নাম্বার হচ্ছে ওর স্পিচের ব্যাপারে কাজ দিছে। 4 নাম্বার হচ্ছে ওর খাওয়া চিবিয়ে খেয়েছে। তা এখন আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই যে হাত মানে ওই যে প্লেটও দিয়ে রাখতে হবে, অথবা চুইংগাম দিয়ে রাখতে হবে, অথবা মাটি দিয়ে রাখতে হবে, অথবা খসখসে কোনো কিছুর উপরে ওকে সারাক্ষণ ওই যে অকুপেশনাল থেরাপিস্ট যেগুলা করে, যে আঙ্গুলের ব্যায়াম, নখের ব্যায়াম বা খসখসে কোনো কিছু দিয়ে সারাক্ষণ হাতগুলোকে মেসেজ করা, এগুলা করে ওর আঙ্গুলের মধ্যে শিশির শিশির করে। ওদের এই যে ওদের যে কেমন লাগে আসলে, এগুলো তো এখনো গবেষণা চলতেছে, ওদের শরীরে যে কেন কেন ওরা নিজেকে নিজে হিট করে, নিজেকে নিজে কামড় দেয়, নিজে কেন মানুষকে চিমটি দেয়, এগুলো আসলে সব গবেষণার মধ্যে রয়ে গেছে। কিন্তু এক একটা মা বুদ্ধি খাটিয়ে এক একটা প্রবলেম সলভ করে। কেউ যদি থুতু বের করে, এটা ওই মাই কিন্তু সলভ করে। কেউ যদি চিমটি দেয়, এটা ওই মা সলভ করে টেকনিক খাটিয়ে। আমি আমার টেকনিক গুলা বললাম, আমার টেকনিক গুলা আমি আপনাকে আজকে বললাম। এখন আপনি যদি মনে করেন যে এগুলা আপনি অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন, আমি কিন্তু ইলামের প্রচুর চিমটির অভ্যাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই 5টা উপাদান দিয়ে আমি সলভ করছি। এবং আবারও বলি যে ওই অ্যাটেনশন সিকিং এর জন্য করে, তবে আপনি যেহেতু আপনার কেসটা আলাদা, ও যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, আপনি বাইরে থেকে আসবেন, কিন্তু অন্যরা যারা মাকে খুঁজে, যখন ওরা মাকে পায় না, হঠাৎ করে মাকে দেখে, তখন ওরা অ্যাটেনশন সিকিং এর জন্য অথবা তাদের রাগটা দেখানোর জন্য, যে তুমি এতক্ষণ কোথায় ছিলা, ও কমিউনিকেশন করতে বলতে পারতেছে না, পুরোটা ভাষা ব্যবহার করতে পারছে না, ও জিজ্ঞেস করতে পারছে না যে তোমাকে এতক্ষণ দেখি নাই কেন, বা ও যেহেতু আপনার প্রিয় মানুষ, মা অবশ্যই প্রিয় মানুষ, মাকে বুঝুক না বুঝুক, কিন্তু মা সবচেয়ে ওদের কাছে প্রিয়। সেই জন্য ওই মাকে যখন অনেকক্ষণ দেখে না, তখন ওরা অ্যাটেনশন সিকিং এর জন্য কিন্তু এরকম একটা করে, বা রাগের একটা বহিঃপ্রকাশ হিসাবেও এটা করে। আর আপনার ক্ষেত্রে যদি হয়ে থাকে সে অভ্যস্ত, তাহলে আপনি ওর আঙ্গুলের ব্যায়াম অনেক বেশি এটা নিয়ে কাজ করতে হবে। এটাই আমার মনে হয়, আর ঠিক আঙ্গুল আছে, গুলা নিয়ে আপনাকে করতে হবে। আমি থ্যাংক ইউ সারাক্ষণই আপা। ওর আঙ্গুল ঠিক ব্যস্ত আছে। রাখতাম, এবং এই আঙ্গুল ব্যস্ত রাখার কারণে ওই যে বললাম না 4টা উপকার হয়েছে। আবারও বলি, অ্যাডোলেসেন্স, তারপরে আপনার ওই যে প্রাইভেট পার্টসে হাত দেওয়া মানুষের সামনে, ওটা কমে গেছে। এবং ওই যে কি বলবো, ওই হাতের ব্যায়ামের কারণে চিমটি দেওয়া বা কাউকে থাপ্পড় দেওয়া বা সেলফ বাইট করা, সেলফ হিটিং করা, এগুলা কমে গেছে আলহামদুলিল্লাহ। এভাবে স্লোলি সময় নিয়ে ধৈর্য নিয়ে কমে আসছে। ইলহামের সবকিছু এখন ওভারকাম এই 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 জিনিসগুলা। স্কুল থেকে কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ আজকে 14 বছর 15 বছর হয়ে যাবে, এই কমপ্লেন গুলো আসতেছে না। মিস, আমি থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আপা। জি, থ্যাংক ইউ। আমার একটু লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনি কি এভাবে প্রবলেমটা সলভ করছিলেন? আরেকটু যদি আরেকবার একটু রিপিট করতেন, আমার লাইনটা আমি ডিসকানেক্ট হয়ে গেছে। আপা আমি তামান্না আপা, যেহেতু এটা এটা রেকর্ড হবে, জি। তো রেকর্ড হবে, আমি আপনার সাথে ও শেয়ার আচ্ছা করে আচ্ছা দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের হ্যাঁ যেহেতু হ্যাঁ, আরো আচ্ছা কয়েকজন ঠিক আছে। আছেন এবং আমরা 1 ঘন্টা আমরা জি জি চেয়েছিলাম জি, যে একটু আচ্ছা শর্ট আচ্ছা, ঠিক করতে, আছে। আমি আপনাকে রেকর্ডটা শেয়ার করে দিব। হ্যাঁ, আচ্ছা, এমনিতে আমাদের এটা থ্যাংক ইউ ভাই। থাকবেই, আচ্ছা তারপর আমি পার্সোনালি জি আপনাকে জি শেয়ার জি, করব। ঠিক আর আছে। ডক্টর মিথিল আর এটাও আচ্ছা আপনাকে ঠিক শেয়ার করে দেবো ইনশাল্লাহ। এখন আমাদের জাস্ট, আমরা খুব বেশি ঠিক সময় আছে। নিব না আর। আপাকে আমি 1 ঘন্টার কথা বলেছিলাম, কিন্তু দেখেন যে আসলে কথা যখন প্যারেন্টসরা কথা বলতে থাকে, আমরা কথা বলতে থাকি, আসলে খুব ডিফিকাল্ট শর্ট করে। তো আব্দুল্লাহ আল আম্মার এই নামে যিনি জয়েন করেছেন, আর নাহিদা খানম আপা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল আম্মার, উনি মনে হয় বারবার আনমিউট করছিলেন কিছু বলার জন্য। প্রশ্ন থাকলে করেন। নাহিদা খানম আপাকে কোনো প্রশ্ন আছে আপনার সাথে, বা কিছু শেয়ার করতে চান? জি, ডাইনিদা আপা আসলে তো আমার সাথে সবসময় কথা বলে। জি জি, ওই জন্য বলছিলাম যে কিছু স্কুল শেয়ার করতে চান কিনা, শেয়ার করতে চান কিনা। আর অনেক কিছু আব্দুল্লাহ আম্মার, আমার জি সেশন ছিলেন জি, আব্দুল্লাহ আল আম্মার, নাহিদা আপা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চার বয়স হলো 2 বছর। হ্যাঁ, 1 বছর বয়স থেকে আমরা অটিজম বুঝতে পারি। এবার কেয়ার হসপিটাল ডাক্তার সারোয়াজান ভুঁইয়াকে দেখাই। তো উনি ওকে জেনেটিক টেস্ট করে হলো অটিজম ধরতে পারে, কিন্তু মানে আমরা 3 মাস পর পর ফলো আপে আছি। ডক্টর তো আমাদেরকে ওভাবে ওর লেভেলটা বলে দেয় নাই যে ও কি মাইল্ড নাকি আর কোন লেভেলে। আমি তো সেই টেনশনে থাকি সবসময়, যে শুনি সিভিয়ার লেভেল নাকি সিভিয়ার, যেটা ওটা নাকি অনেক খারাপ ভয়াবহ। এটা কি ছোটবেলা থেকে বোঝা যায় নাকি বড় হওয়ার পরে হয়? জি আপা, প্রশ্ন শেষ? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা শুনুন, আপনার 1 বছরে আমরা বুঝতে পারি ওর অটিজম, কারণ আমার প্রথম 2 বাচ্চা সুস্থ, তো ওই জন্য ওইটা আলাদা ছিল। জি আপা, আসলে আপনি তো অনেক লাকি। আপনি অনেক লাকি যে অনেক তাড়াতাড়ি আপনি ডায়াগনোসিস করে ফেলছেন, যে জিনিসটা আমরা বারবার সবাই যারা হ্যাঁ আপু, এই এই মাঠে। এটাই হলো আমার টেনশন, কেন যে আমি এত ছোট বয়সে কেন বুঝতে পারলাম। কারণ অনেক বাচ্চা তো 3 বছরের মানে 3 বছর পার হয়ে যাওয়ার পরে বুঝতে পারে। এটা এই জন্য টেনশন আমার টেনশনটা এত, যে ওর কি অনেক সিরিয়াস সমস্যা, নাহলে এত তাড়াতাড়ি কেন আমি বুঝতে পারলাম না আপা, এরকম। এটা তো আপনার ক্ষেত্রে খুবই আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করেছে যে আপনি এত তাড়াতাড়ি বুঝতে পারছেন। এটা আসলে একেবারে মিরাকল, মানে এটা আমি শুনি নাই কখনো যে এত তাড়াতাড়ি ধরতে পারছে। 2 বছর অন্তত লাগে। তো যাই হোক, আপনি আর্লি ডায়াগনোসিস করে ফেলছেন, এখন আর্লি ইন্টারভেনশনে চলে যেতে হবে। আর আপনি যেটা বললেন যে সিভিয়ার কিনা, আপনার প্রশ্নটা ছিল হ্যাঁ হ্যাঁ সিভিয়ার। হ্যাঁ, আমাকে এটা ডক্টর ভাবে বলে দেয় না, আমাকে জাস্ট রিপোর্টে এটা লেখছে কিভাবে বলবে? ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ডিসঅর্ডার উইথ অটিজম, এটুক লেখছে, আর কোনো না, লেখে নাই। আপনার বাচ্চার অটিজম আছে, আপনার বাচ্চা যেহেতু এখনো ছোট, আপনি যেহেতু ইন্টারভিশনে চলে যেতে পারবেন, ডায়াগনোসিস অলরেডি হয়ে গেছে, আপনি কাজ শুরু করে দিলে এটাতে সিভিয়ারে যাবে না। এটা একদম একটা সোজা পানির মতো কথা, যে যখন একটা ডায়াগনোসিস হয়ে যায়, যখন হ্যাঁ কাজ হ্যাঁ শুরু হয়, তখন কখনোই একটা বাচ্চা সিভিয়ার লেভেলে যায় না, এটা হতে পারে না। এটা একদম চিরসত্য। মানে আচ্ছা ডায়াগনোসিস আপু। না হলেই কিন্তু জিনিসটা সিভিয়ারে চলে যায়। এটা ডাক্তার কি বলবে? এটা হচ্ছে আপনি ডায়াগনোসিস যদি না করে 3 বছর পর্যন্ত বসে থাকেন, তাহলে এই 3টা বছরে কিন্তু ওর অনেক কিছু ওই মানে অটিজমের সিমটম গুলা চলে আসে, সে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, সে অভ্যস্ত হয়ে যায়। তখন ওগুলাকে আবার মানে ওখান থেকে ওভারকাম করা কষ্ট। এই জন্য ডাক্তার আসলে আপনাকে লেভেলটা বলে নাই। কিন্তু 2 বছরে কিভাবে বুঝবে ডাক্তার যে আপনার বাচ্চা সিভিয়ার হবে 16 বছরে? এখন আপনি কাজ ও না করলে আচ্ছা সিভিয়ার আচ্ছা, না হবে। ডক্টর আমাকে ওভাবে বোঝা যায় না, এই জন্যই না না জেনেটিক টেস্ট না করে দেখছে। না আপা, জেনেটিক টেস্ট করে দেখছে অটিজম আছে, বাট হ্যাঁ আপনি হ্যাঁ যেটা হ্যাঁ। সিভিয়ার, সিভিয়ার হয় কাজ শুরু করে, অটিজমটা ডায়াগনোসিস হয় আর কাজ শুরু করে দিলে, যদিও তার বয়স 6 বা 7 হইতো, তাহলে ডাক্তার আরো একটু বুঝতে পারতো যে এই কাজটা পারে না, তার স্পিচ ও আসবে না, আচ্ছা। তার হ্যাঁ। তার বিহেভিয়ার অনেক বেশি প্রবলেম, বা তার সিটিং অনেক বেশি প্রবলেম, তার আই কন্ট্যাক্ট নাই, এগুলো অনেক কিছু তখন বুঝে যেত। এখন 2 বছর অনেক ছোট বয়স, হয়তো তার আই কন্ট্যাক্টটা কিরকম আমি জানি না। আপনি যদি এখন আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করেন, সিটিং নিয়ে কাজ করেন, তার এখন থেকে যদি কাজ করেন, দেখবেন যে এটা একেবারে পালাবে। হয়তো আপনার বাচ্চার অটিজমটা একেবারেই চলে যাবে, আপনি পুরো একটা নর্মাল বাচ্চা পাবেন আপনি। আমি একেবারে কনফার্ম বলতে পারি। আমার আমার নিজের দেখা এরকম অনেক শত শত আছে, যে অটিজম লিখে দিছে, কিন্তু এই বাচ্চা এখন ম্যাট্রিক দিচ্ছে, এই বাচ্চা এখন ইন্টার দিচ্ছে, এই বাচ্চা কলেজে পড়তেছে, কিন্তু ওকে ছোটবেলা অটিজম লিখে দেওয়া হয়েছিল। আপনার ক্ষেত্রেও সেম কিছু কিছু সিমটম দেখে ডাক্তার লিখে দিছে। সরোয়ার জাহান ভুইয়া, ওনাকে তো আমি পার্সোনালি অনেক ভালো জানি, উনি এটা লিখে দিছে কিছু কিছু সিমটম কি কারণে দেখা দিছে। এটা হয়তো আপনার ঘরের পরিবেশের কারণে, বা আপনি বুঝতে পারেন না, হয়তো গর্ভ থেকে নিয়ে আসছে, সেটা উনি বুঝে লিখে দিছে, ভালো কথা। এখন আপনি কাজ শুরু করেন, কাজ বলতে তাকে কিছু থেরাপি দিবেন, তার সাথে এসএলটি মানে স্পিচ থেরাপি বলেন, বা ওর অকুপেশনাল থেরাপি বলেন, বা ওর মানে ওই যে ক্যাসিন গ্লুটেন ফ্রি খাওয়া, এগুলা বাছা শুরু করে দেন। মানে প্রিজারভেটিভ খাওয়া, বাইরের খাওয়া, এগুলা বাদ দেন। মানে অনেক খাবার দিকে নজর দেন। আরেকটা হচ্ছে ঘরের পরিবেশ। ঘরের পরিবেশ আমি বারবারই সবাইকে বলি, এটা অনেক কিন্তু নির্ভর করে বাচ্চার ইমপ্রুভনেস এর জন্য। হ্যাঁ, কারণ ঘরে ঘরে মা যখন হ্যান্ডেল করে, তখন যদি আরেকজন এসে মানে এটার উপরে পোদারি করে কিছু বলে, তখন কিন্তু আমি আবার কয়েকটা কথা আমি বলি আপা আজকে সবার উদ্দেশ্যেই। সেটা হচ্ছে যে যেহেতু আমরা ইয়াটা শেষ করে দিব, যে যখন মা কাজ করবে তখন আরেকজন যেন ইনস্ট্রাকশন না দেয়, আর বাচ্চাকে যেন অবশ্যই নাম ধরে ডাকে, বাচ্চাকে যেন অবশ্যই ইনস্ট্রাকশন দেওয়ার সময় 2-3 জন কনফিউজ করে না দেয়।
মানে আপনি একটা বলতেছেন আরেকজন আরেকটা বলতেছে, এইভাবে না। আপনি যখন কাজ করবেন তখন যেন একটা এমন কথা আমাকে মানে আমাকে ওয়ার্কশপে বলা হয়েছে যে ফ্যানের আওয়াজটা পর্যন্ত ওদের জন্য ইরিটেট, মানে ইরিটেটিং হয়, বা একটা বাইরের কোনো একটা আওয়াজ, এগুলো অনেক খেয়াল করে তাকে কাজ করাতে বসাতে হবে। মানে বাইরের আওয়াজগুলো ওদের জন্য অনেক কষ্ট। এই জন্য আপনি যখন কাজ করাবেন অনেক নিরিবিলি ঘরে কাজ করাতে হবে, অনেক স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, একটা ভাষা ব্যবহার করতে হবে, এবং স্পিচ যদি থাকে, আর স্পিচ যদি না থাকে তাহলে অবশ্যই পেক্স ব্যবহার করবেন। আমি ইলহামের ক্ষেত্রে যেটা করেছি সেটা পেক্সের ব্যবহারও করেছি, আবার স্পিচের জন্য আমি কাজ করছি। আমি ধরেই নিছি যে আমার বাচ্চা কথা বলবে না, সেই জন্য আমি তাকে সবসময় পেক্সে রেখে দিয়েছিলাম, কমিউনিকেশন বই ইউজ করেছিলাম। আমি সবার উদ্দেশ্যে, যেহেতু এটা রেকর্ড থাকবে পরে যারা শুনবে, যে যারা কমিউনিকেশন, হ্যাঁ শুধু কথা বললেই যে সে ভালো তা না, কথা না বলেও অনেক বাচ্চা অনেক ভালো করতেছে, এরকম অনেক অনেক উদাহরণ আছে। কথাটা এখানে এত বড় ব্যাপার না। কথা না বলে কমিউনিকেশন করার জন্য অবশ্যই একটা ওয়ে বের করতে হবে। মানে এটা যদি না করেন তাহলে ওর ভিতরে অস্থিরতা, ওর ভিতরে হাইপার অ্যাক্টিভিটি, ওর ভিতরে সামাজিকতা লোপ পাবে, সোশ্যাল স্কিল ডেভেলপ করবে না, বাইরে যে এসে কষ্ট দিবে আপনাকে। সেই জন্য করতে হবে কি, কমিউনিকেশনের জন্য যে কোনো একটা উপায় বের করতে হবে। এটা পেক্স করতে পারেন, বা ও যদি আপনার মুখের কথা বুঝে ইনস্ট্রাকশন ফলো করে তাহলে আপনি মুখে হলেও বলে হলেও সোশ্যাল স্টোরি ব্যবহার করতে হবে। সব কাজে যাওয়ার আগে অন্তত একদিন দুই দিন আগে থেকে সোশ্যাল স্টোরি গুলো বলতে হবে, যে এটা আমরা এইভাবে যাব, আমরা এটা করব সেটা করব। তখন কিন্তু ও বাচ্চাগুলার অনেক প্রবলেম সলভ হয়ে যায়। আমি যেগুলো করছি আমি সেগুলোই সবটাতে বললাম আর কি। সোশ্যাল স্টোরি ব্যবহার আচ্ছা করেছি, সোশ্যাল স্টোরি ব্যবহার আচ্ছা করেছি বাচ্চাকে। আর আপনার প্রবলেমটা ছিল আপা, আপনার মেইন প্রবলেম যেটা বললেন আপা, আর প্লিজ। আপু আমার বাচ্চাটা হলো কি, রাগ মানে বর্তমানে 1 সপ্তাহ যাবত দেখতেছি বাইরে যাইতে না পারলে ও ওয়ালে এসে মাথা ঠুকতে যায়। এই বেশি দিন না, 1 সপ্তাহ যাবত মানে রাগ হয়ে যায় দরজা না খুলে দিলে, এরকম একটা ঝামেলা করে। এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য তো আপনাকে অবশ্যই ওকে বাইরে একটা রুটিন করে বাইরে নিতে হবে। রুটিন তো ফলো করতে হবে, সবারই রুটিন লাগবে। হুম, বাচ্চাদের জন্য রুটিন ছাড়া কোনো গতি নাই। এখন পর্যন্ত ইলহাম ফুল রুটিনের মধ্যে আছে। স্কুলিং লাগবে, রুটিন লাগবে, বাইরে বেড়ানোর জন্য একটা স্পেসিফিক টাইম লাগবে, ওইটা বাইরে ওকে নিতেই হবে। তবে একটা টাইম ফিক্স করতে হবে, যেই মা যে টাইমটাকে কমফোর্টেবল মনে করবে। কেউ যদি মনে করে রাত্রে 8টা বাজে আমার জন্য ভালো, ঠিক আছে আমি তখন বের হলাম। আর আর কেউ যদি মনে করে 4টা বাজে ভালো, তাহলে বের হলো। তবে ওর যেহেতু বাইরে টেন্ডেন্সি আছে, বাইরে নিতে 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 ওর ওর কিন্তু নিডটা ফিল আপ করতে হবে, না হলে কিন্তু ওর হাইপার অ্যাক্টিভিটিটা চলে আসবে। আবার হাইপারের জন্য আবার তখন আপনার অনেক কষ্ট পেতে হবে। ওকে বাইরে যেহেতু বাইরে আপনাকে একটা টাইম করে ফেলতে হবে। যেমন ইলহামের একটা টাইম হচ্ছে 4টা, ও 4টা বাজলেই বুঝে যায় যে আমি বের হইতে হবে। ও ব্রাশ টাশ নিয়ে সবকিছু কাপড় চোপড় নিয়ে ও রেডি হয়ে যায়। এটা একেবারে 2 3 4 5 বছর থেকে আজকে 26 বছর পর্যন্ত সে বুঝে যে সে 4টা বাজে আর ঘরে থাকবে না, ও বের হয়ে যাবে। ও এরকম আমিও একটা রুটিন যে এরকম ভাবে ও পারে। আচ্ছা, আপনি আমিও নেই আপু, ঠিক আছে। বিকালে নেই, এক টাইমেই, কিন্তু যে বললাম যে দরজা কেউ খুললেও চলে যাইতো। তো এখন কম মানে 2 3 দিন যাবত ওকে ধরে রাখার চেষ্টা করতেছি, যে সবসময় যাইতে দেই না, ওই এক টাইমে নেওয়ার চেষ্টা করি। আর হলো ও হাত অনেক শক্ত করে রাখে। ওকে ও ইচ্ছে করে অনেক কিছুই করে, ধরে, কিন্তু আমি যদি বলি যে এটা ধরো বাবা, তখন ও হাত মানে গুটাই রাখে, হাত দিয়ে ধরবে না। কিন্তু ও ও ইচ্ছে করলে ও তখন সবই ধরতে পারে, এরকম। আচ্ছা, জানি না এটা ও হচ্ছে হাত কেন শক্ত করে রাখে। এটা হচ্ছে বিহেভিয়ার প্রবলেম। মানে এটা এটা বিহেভিয়ার প্রবলেম। ওর হাতটা যে শক্ত করে ও রাখে, এটা তো একটা সময়ের জন্য সে মাত্র শক্ত করে, আপনি বললেন হ্যাঁ হ্যাঁ, যে যখনই আমি ওকে ধরতে যাই যে বাবা তাই তাই দাও, ও ও নিজের থেকে দিবে, কিন্তু আমি যখনই ওকে দেওয়াই দিতে যাব তখন হাত একবারে শক্ত করে গুটাই রাখে, মানে শরীরের ভিতরে হ্যাঁ, দিবে এটা না। behavior problem। এটা আস্তে আস্তে সোশ্যাল স্টোরি বলে বলে বা আপনার টেকনিক দিয়ে আপনাকে ওর এই কাজটা সারাতে হবে। এখন আপনি কি করলে কখন কোন মুহূর্তে ও শক্ত করে আমি ঠিক বুঝতে পারি নাই। এটা মানে কি, আপনি কি ওয়াশ করতে গেলে নাকি গোসল না করাতে গেলে নাকি? না না আপু, ওকে দিয়ে কোনো কাজ করাইতে গেলে ওর হাত দিয়ে যেরকম বাবা সালাম দাও, ও একা একা কপালে হাত উঠায়। কিন্তু আমি যদি দেই মানে আমি ওর কপালে হাত উঠাই দিলে তখন ও দিবে না, মানে ও আমার হাতে ও দিবে না কপালে, ও নিজে নিজে দিবে, এরকম দেয়। কপালে হাত দিয়ে সালাম একদম দেখাইতে হবে সেটা না, মুখেও আসসালাম আলাইকুম বলা না যায়। স্পিচ নাই তো আপু, ওর স্পিচ নাই, এখন স্পিচ আসে নাই, 2 বছর বয়স, স্পিচ আসে নাই। ওর বয়স কত? 2 বছর। ও আচ্ছা, ও তো 2 বছর। তা আপনি এখন ছাড় নিয়ে কেন দৌড়াচ্ছেন 2 বছরে?
না দরকার আপু, নাই তো। আয়না অনেক বেশি দেখে, আয়না ফলো করে, এজন্য আমাকে তো বলছে আয়নার সামনে আগার এঙ্গেজমেন্ট করে দেখানোর জন্য। ফলো করে, এই জন্যই বললাম আজকেও একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এটার কিছু পরামর্শ দিয়ে দিলাম আজকে সকালে। তো ও আয়না ফলো করলে খুবই ভালো। আয়না ফলো করাটা কিন্তু অটিজম বাচ্চার, প্রত্যেকটা অটিজম বাচ্চা আলাদা হইলেও কিন্তু এই কতগুলা বিষয় কিন্তু ওদের আবার মিল, কমিউনিকেশন প্রবলেম বা সোশ্যাল স্কিল বা আপনার স্পিচ না থাকা বা এই যে বিহেভিয়ার প্রবলেম, চ্যালেঞ্জিং বিহেভিয়ার যেগুলা, এগুলা কিন্তু আবার খুব কমন একদিকে চলে আসে। আয়নার ব্যবহারটা যদি আপনি বাড়ায় দেন, আয়নার ব্যবহারটা যদি আপনি সামনে বসে, আয়নার সামনে বসে বডি পার্টস গুলা দেখান, আয়নার সামনে বসে যদি ওর মেসেজটা করেন, আয়নার সামনে বসে যদি ওর মাথার মধ্যে 2 হাত চাপ দিয়ে, এই যে আমি যেভাবে দেখাচ্ছি মাথা এভাবে চাপ দিয়ে এটা করেন, আয়নার সামনে বসে আপনি পিছনে থাকবেন, ও সামনে থাকবে, আপনি ওকে বিভিন্ন কথা বলেন, ওর নাক দেখালেন, চোখ দেখালেন, এটা করে হাত উপরে উঠাও নিচে করো, মানে আয়নাটাকে একটা ইউজফুল জিনিস বানাই ফেলতে হবে। আয়না দেখে বেশি দেখে ওটাকে আমি ইউজফুল করে ফেলছি। আয়নার জন্যই ইলহামের স্পিচ আসছে, আয়নার জন্যই ইলহামের আই কন্টাক্ট বাড়ছে, মানে ইলহামের বিষয়টা যেটা সেটার জন্য দেখে বলছি। আয়নার সামনে ওকে দেখায় আপু, এজন্য আমি দোয়া দিতে গেলেও দেয় না, ও একা একা দেয় না, একা একা এরকম। কখনো আয়নার সামনে, এটা খুবই বিহেভিয়ার প্রবলেম। এটা এটা একেবারে মানে বিহেভিয়ার প্রবলেমের মধ্যে পড়ে, মানে সিভিয়ার বিহেভিয়ার প্রবলেম, যে আয়না দেখে ওরা। সেই জন্য ওরা গাড়ির আয়না, বাইরের আয়না, টয়লেটে গেলে আয়না, এগুলা দেখে একা এর জগতে চলে যায়, অটিজম জগতে চলে যায়। এই অটিজম জগতে চলে না যাওয়ার জন্য আয়নাটাকে আপনি ভাবে ব্যবহার করেন, যেন ওর জগতে না যেয়ে আপনার সাথে থাকে। আপনি পিছনে বসে 1 2 বলতে পারেন, 6 বলতে পারেন, পেপারস দেখাতে পারেন, মেসেজ করতে পারেন। সামনে একটু বসবেন, আপনি একটু উঁচা করে বসবেন যেন আপনার দেখা যায়, ওর আই কন্ট্যাক্টটাও বাড়বে। আর ও যেহেতু ছোট, আপনি তো অনেক কাজই করতে পারেন, আই কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে পারেন, স্থিরতা নিয়ে করতে পারেন। প্রথম হচ্ছে স্থিরতা, স্থির হয়ে যেন বসে। আল্লাহ না করুক আপনার বাচ্চা যেন স্থিরতাটা আসে, কারণ ওর অনেক সময় আছে। যত বেশি স্থির হবে তত বেশি ওর আই কন্ট্যাক্ট থাকবে, তত বেশি ও কথা ক্যাচ করবে, স্পিচ তখন ওর স্পিচ অবশ্যই ডিলে হবে। তখন একটা স্বাভাবিক কথা যে আমরা আমরা নিজেরাও যখন কারো দিকে তাকাই তখন আমরা কিন্তু কথাটা মনোযোগ দিয়ে শুনি, আর আমরা যখন অন্যদিকে নিজের জগতে থাকি বা আরেক দিকে তাকায় থাকি, আমাদের কিন্তু মানে আমরা কিন্তু ওই মানুষটার কথাটা বুঝি না। এই জন্য আমরা কিন্তু সামনাসামনি, আমরা যারা সুস্থ আছি আমরা কিন্তু চোখাচোখি তাকায় কথা বলি, আমরা কখনই উল্টা দিকে মুখ ঘুরায় কথা বলি না। ওরাও সেম। এই জন্য আয়নার সামনে বসলে ও আপনাকে দেখবে, আপনার দিকে আই কন্টাক্ট করবে, এবং আয়নাটাকে ফ্রুটফুল করেন বিভিন্ন ভাবে, আপনার টেকনিক আরো অ্যাপ্লাই করেন। আপনি যদি কোনো টেকনিক নিজে জানেন, আরো বেশি অ্যাপ্লাই করেন, কোনো কিছু চোখের সামনে ধরেন। এটা মানে এগুলো নিয়ে তো আসলে লম্বা কথা, আসলে এত জি শর্ট না টাইমে এত সেটাই, কথা না বলা আচ্ছা না মানে অনেক ধন্যবাদ আপা। জি আচ্ছা, ওই সমস্যা নেই, আমার প্রশ্নের উত্তর আমি পাইছি। এটাই না ছিল প্রশ্ন, যে ছোট বাচ্চা তো এই ধন্যবাদ। জন্য ভয় পেয়ে গেছিলাম যে। না ঠিক আচ্ছা আছে, না ধন্যবাদ না, যুক্ত ওর হওয়ার সাথে জন্য। কাজ করেন, ও আচ্ছা আপু, অটিজম ছোট হবে ছিল না। তো এই জন্য হলো, মানে টেনশন ছিল যে এত ছোট বয়সে আমি বুঝতে পারলাম না। টেনশন করবেন না, হতাশ হবেন না। আচ্ছা ওর কিন্তু ও হবে না, ও অটিজমে আক্রান্ত হবে না, ওর অটিজম ওভারকাম হবে। থ্যাংক ইউ আপা। আচ্ছা আপু, থ্যাংক ইউ থ্যাংক যুক্ত হওয়ার জন্য। আমরা আজকের এপিসোডটা শেষ করব, তার আগে 3টা পয়েন্ট খুব দ্রুত আমি বলতে চাই আপা। প্রথমত প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ সালমা আপা, আজকে আমাদেরকে এরকম ভাবে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম এটা হচ্ছে ভাইয়া। 1 নাম্বার পয়েন্ট। জি সেটা হচ্ছে যে আপনি এতগুলো বছর, ইলহামের বয়স এখন 26 বছর, এতগুলো বছর আপনি যে পরিশ্রমটা করে যাচ্ছেন আমরা হয়তো সেভাবে করতে পারছি না। তো সেই পরিশ্রমটার জন্য আপনাকে স্যালিউট আমাদের পক্ষ থেকে। এবং এর সাথে সাথে শুধু ইলহাম না, এই যে আমাদের বাচ্চাদের জন্য আপনি যে রেগুলার যে সময় দেন, কথা বলেন, তারপর আপনি বই লিখছেন আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করে, এতে আমরা উপকৃত হচ্ছি, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি এর সাথে সাথে নিশ্চয়ই অনেক পড়ালেখা করেছেন, এই ডিটেলটা আমরা আজকে ইন্ট্রোডাকশনে চেয়েছিলাম। যেটা আমার সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে টেকনিক্যাল কারণে আমরা, কিছু টেকনোলজিক্যাল কারণে আমার এখানে শাটডাউন হয়ে গিয়েছিল, যে কারণে আমি তারপর আপনাকে থ্যাঙ্কস যে আপনি শুরু করে দিয়েছেন, যেটা আসলে আমাদের মেইন পারপাস ছিল আজকে, কোয়েশ্চেন আনসার সেশন। কারণ সেই দিনের পরে আর আপনার সম্পর্কে আমি ইন্ট্রোডাকশনে বলবো, আমার তো মনে হয় আমরা সবাই জানি আপনার সম্পর্কে, এবং জানি বলেই আপনার সাথে কথা বলার জন্য সবাই উদগ্রীব ছিল। এবং সেটা আগের প্যারেন্টস মিটিং থেকেই মূলত আমরা চাচ্ছিলাম, সেদিন আপনি ছিলেন যে এই কথাগুলো তো, এবং আমরা বুঝতে পারছি এক এপিসোডে কিন্তু কভার করতে পারছি না আমরা, আমাদের আরো হয়তো সময় লাগবে, কিছু প্রশ্ন নিচেও আসছে আমি করতে পারিনি বিকজ অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি রিয়েলি সরি আমার যে টেকনোলজিক্যাল বিষয়টা, এখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে নেটে একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে ওই সময় শাটডাউন হয়ে গিয়েছিল। কিন্তু পারপাসটা যেটা আমার মনে হয় সার্ভ হয়েছে, কমপক্ষে প্রায় 5-6 জন প্যারেন্টস আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছে, অনেক কিছু জানতে পেরেছে। থার্ড পয়েন্ট যেটা, যেটা আমরা করি
এটা একটু বলি, শুধু আপনাকে না, পুরো ইয়েকেই বলি। অনেকেই বলে যে স্পেশাল চাইল্ড কেয়ারটা আমরা খুব গ্লসি বা খুব কালারফুল হয় না যে অন্য কোনো প্ল্যাটফর্মে, কারণ জুমটা সাধারণত একটু গ্লুমি বা এরকম হয়। কিন্তু আমাদের টার্গেটটা কি জানেন, যে প্যারেন্টস যেন সরাসরি একজন প্রফেশনাল যাকে আমরা ইনভাইট করি, প্রফেশনাল বা আপনাদের মতো এক্সপিরিয়েন্স প্যারেন্টস যারা, এডুকেটেড প্যারেন্টস যারা, তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায়। কারণ নিচে লিখে দিলে বা কি করলে আমি হয়তো সেটা হোস্ট বলতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আসে না। কিন্তু প্যারেন্টস, মনে করেন একজন প্যারেন্টস চট্টগ্রামে থাকেন বা ঢাকায় থাকেন, বা আপনি চট্টগ্রামে আছেন, উনি আছেন দিনাজপুরে বা দেশের বাইরে। এখন আপনার সাথে কিন্তু সরাসরি দেখা করে বা একজন প্রফেশনালকে আমরা ডাকলাম, দেখা করে কথা বলার সুযোগ হচ্ছে না। সেই সুযোগটা আমরা করে দেওয়ার চেষ্টা করি অনলাইনে। যে কোনো আপনার সময় বেশি নেই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, এক একটা সেশন ইভেন 3 ঘন্টা পর্যন্ত আমাদের সেশন আছে, মানে আমাদের এপিসোড আছে। অনেকে বলে যে এত বড় যে আমরা শেষ করতে পারি না দেখে, বা ইয়ে হয়ে যায়। তো এই জন্য আমরা এটা করি যে, তেমন আরফিন আপা যেরকম সম্ভবত উনি মেহেরপুর বা কুষ্টিয়া থেকে কোথাও আছেন, আমরা যত জানি। আপনি আছেন আরেক জেলাতে, আমি আছি দেশের বাইরে। আমি এখন চুয়াডাঙ্গা অবস্থা, থেকে আসছি। এখন বাংলাদেশের যে অবস্থা, ঢাকা শহরের মধ্যে থেকেও কিন্তু এখন ভিডিও কলে অনেক কাজ হয়, আপনার মিটিং গুলো হয় জুমের মাধ্যমে। তো এইটাই চেষ্টা করি আমরা, যে কিছু টেক অ্যাওয়ে মেসেজ যেন থাকে, যে আজকে যে হলো এটা যেন ফ্রুটফুল হয়। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আপনি একজনকে বলছেন, সেটা কিন্তু আপনি যদি কেউ যদি ফোন করে আপনাকে, তাহলে উনি শুধু জানতে পারবেন। বা আমি আপনাকে কল করলাম আমার বাচ্চার ইস্যু নিয়ে, শুধু আমি আর আপনি আমাকে বললেন, আমি শুধু জানলাম। কিন্তু এরকম প্রোগ্রাম হলে হয় কি, আরো 5 জন কিন্তু ওখান থেকে জানতে পারছে। হয়তো বাচ্চার কিছু জিনিস মিলে যায়, যদিও বাচ্চাগুলো আলাদা, কিছু টিপস পেয়ে যায়, তাই না? যেমন আপনি চুইংগামের কথা বলেন, কেউ হয়তো ট্রাই করে দেখতে পারে যে এটা হয় কিনা তার বাচ্চার ক্ষেত্রে। তো অসংখ্য ধন্যবাদ, আসলে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নেই আপা। আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন, আমরা আপনার জন্য দোয়া করি, ইরহামের জন্য দোয়া করি, এবং আপনার পরিবারের সবার জন্য, যে আপনি সুস্থ থাকেন এবং এভাবেই পড়ালেখা এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি এবং আপনার মতো যারা অভিজ্ঞ আছেন, তারা এইভাবে আমাদের বাচ্চাদেরকে বা আমাদের ছোট যে বাচ্চাগুলো আছে, যেমন আপা জয়েন করেছেন মাত্র 2 বছর বয়স বাচ্চা, ওরা যেন উপকৃত উপকৃত হয়। আমরা জাস্ট একটা মিডিয়াম হিসেবে আপনাকে পৌঁছে দেওয়ার কাজটা করার চেষ্টা করছি, যদিও আমাদেরটা খুবই আনপ্রফেশনাল এবং একেবারেই পার্সোনাল লেভেলের একটা প্ল্যাটফর্ম। তো আজকে প্রথম সেশন ছিল আপনার সাথে, এই এপিসোডের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমরা অনেক উপকৃত হয়েছি, এবং এটা আমরা আরো শেয়ার করব, এবং ভবিষ্যতে আপনাকে আরো জ্বালাবো মনে হচ্ছে, যে যে আরো হয়তো প্রশ্ন থাকবে, আরো হয়তো অনেক ইয়ে করবে। আপনি ভালো থাকবেন, আপনার সবসময় আমাদের দোয়াতেই থাকবেন ইনশাল্লাহ। এবং ইলহামের জন্য দোয়া, আমরা সবাই বাচ্চাগুলো একজন একজনের জন্য দোয়া করি, কারণ আমাদের কষ্টটা কিন্তু আমরাই বুঝতে পারি সবচেয়ে বেশি আপা। হ্যাঁ, কারণ এই বাচ্চাগুলো যে বললেন যে ওরা যে কষ্ট পায়, সেটা দেখে তো আমরা কষ্ট পাই। ওরা তো এক্সপ্রেস করতে পারে না অনেক ক্ষেত্রে। তো আপনার যদি শেষে কিছু বলার থাকে, একেবারে শেষ কথা। জি, শেষে আসলে আমি এটা যেহেতু রেকর্ডটা ছাড়া হবে অনেকেই জানবে। তো ইলহাম আসলে এই পর্যায়ে আসছে, ওই যে আমি বললাম আমার ঘরে কোনো ডিশ লাইন ছিল না, তারপরে আমার কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। তো অনেক কিছু আমি স্যাক্রিফাইস করে ওর ছোটবেলার ভিডিওগুলো এই জন্য দিতে পারি না, যে আমি অনেকে হয়তো এখন যেভাবে কাজ করছে, অকুপেশনাল থেরাপি করাচ্ছে বা বাচ্চাকে, হ্যাঁ অনেক কিছু, এখন অনেক ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন দেখতে পাচ্ছি। কিন্তু আমার তো আর এই বয়সে, যেহেতু আমি 2 বছর হচ্ছে ফেসবুক খুলেছি, তাও ওর জন্য আমার আইডিতে দেখেন সব ওর ভিডিও গুলাই লোড করা। জি জি আমার জি। পার্সোনাল কোনো লাইফ সম্পর্কে কেউই কিছু জানে না, বা আমি দেই না কখনো ফেসবুকে। তো যাই হোক, আমি ওকেই ফোকাস করতে চাচ্ছি এখানে আসলে এই কারণেই, যে এখন প্রিভিয়াস ভিডিও দ্বারা আমি দেখাতে পারি না, কিন্তু ও কিভাবে বাজার শিখলো, কিভাবে সে এখন কাঁচা বাজারে যাচ্ছে, কিভাবে সে এখানে যাচ্ছে, কিভাবে সাঁতার করছে, কিভাবে গান করছে, কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে স্পিচটা আসছে, কিভাবে সে বাসায় এডিএল এর কাজগুলো করছে বা কাপড় ধুচ্ছে। এখন আমি এগুলা সবই কিন্তু অনেক দিনের সাধনার, যে জি এতটুকু জি, অবশ্যই। আমি জাস্ট ভিডিও গুলো দেখাচ্ছি। ও সোশ্যাল সোশ্যাল বিশেষ করে আমি মনে করি যে স্পিড যদি কেউ চায়, কেউ যদি মনে করে বাচ্চা স্থিরতা আনতে চায়, কেউ যদি মনে করে যে না বাচ্চাকে একেবারে স্বাভাবিকের মতো করে একটা সমাজে নিয়ে যাব, তাহলে অবশ্যই সোশ্যাল করতে হবে। এটার কোনো বিকল্প নাই। আপনি ঘরে বসে সারাদিন বাচ্চাকে 9-10 পর্যন্ত পড়ায় ফেললেন, ইংলিশ বাংলা সব শিখাই ফেলেন, অঙ্ক করাই ফেলেন, কিন্তু বাচ্চাকে নিয়ে একটু বের হলেন না, বাচ্চাকে কিছু দেখালেন না, এটা হতেই পারে না। সামাজিকতার ভিতর থেকে ওদের মেধার বিকাশটা অনেক বেশি ঘটে, এবং আমরা নিজেরাও জানি না ওরা বাইরে থেকে কত কিছু শিখে আসে। যেমন আমার ইলহামের বেলা আমি সেটাই করেছি, সে বাইরে সাইনবোর্ডে যেটা দেখে আসতো, ইস্পাহানি মির্জাপুর চা, সে বাসায় এসে ওটা বলতো। এখন আমি বাইরে নেওয়াতে সে বড় করে ওটার পোস্টারটা দেখে আসছে, অথবা সে বড় করে এগুলো আমাকে এসে বলতো, লাইফবয় সাবান, তাজা চা পাতা, ওর জেনারেল নলেজের ইয়াটা
বাচ্চাটা আমি ওখান থেকে কিন্তু পিক করে নিছি যে কিরে এই বাচ্চা কিভাবে বলতেছে যে চাজা কি করি, তাজা একটা চা পাতা, তাহলে বাঁধাকপি যখন দেখায় ও বলে যে বাঁধাকপি একটি সবজি, যখন ট্যাক্সি দেখায় ও বলে যে এটি একটি যানবাহন। তখন আমি বুঝলাম যে না, ওর জেনারেল নলেজে ভালো হবে। আসলে এটাকে মাকেই বের করে নিতে হয় যে ওর জেনারেল নলেজের যেটা সেটা আমি বের করে নিছি, সাঁতার যেটা সেটা আমি বের করে নিয়েছি। স্কুল আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, এটাও ঠিক যে আমি স্কুলকে জানাতে হয়। আরেকটা কথা আমার মাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে এই কাজটা স্কুলে যেভাবে দেয় বাসাও সেম ভাবে করতে হবে, একটা ভাষায় কথা বলতে হবে। আবারও বলতেছি 2-3 জন একসাথে ইনস্ট্রাকশন দেওয়া যাবে না। আবারও বলতেছি পরিবেশ, ঘরের পরিবেশ অনেক বেশি ওদের উপরে প্রভাব ফেলে, কারণ ঘরের পরিবেশটা ওরা নিতে পারে না। অনেকে জোরে জোরে টেলিফোনে কথা বলে, অনেকে জোরে জোরে সাউন্ড করে গান শুনে বা একসাথে ঝগড়াঝাটি করে, এগুলা কিন্তু অনেক কিছুটা নিতে পারে না। হাইপার হওয়া এগুলা কিন্তু অনেক কারণ থাকে, আমরা বুঝি না বাচ্চা কেন হাইপার হচ্ছে। হয়তো ওই রুমে কেউ চিল্লাচিল্লি করছে, এগুলা ওই চায়না ভাষার মতো লাগে ওদের কানের ভিতরে, তখন ওরা মানে অস্থিরতা করে, ফ্ল্যাপিং করে, মাথা বাড়ি দেয় বা হাইপার হয়ে যায়। কিন্তু ওরা কিন্তু হয়তো অনেকক্ষণ পরে করে, কিন্তু ওদের ব্রেনে কিন্তু ওই কারণটা ঢুকে থাকে যে চিৎকার চেঁচামেচি ঝগড়া বা টিভির সাউন্ডটাও নিতে পারছি কিনা। এই জন্য ঘরের পরিবেশ অনেক বড় ব্যাপার, যেটা আমি ছোটবেলা থেকেই ফলো করে আসছি। এক হচ্ছে খাওয়া, এক হচ্ছে ঘরের পরিবেশ, দ্বিতীয় হচ্ছে ওকে অটিজম জগতে থাকতে দেই নাই, তৃতীয় হচ্ছে ওকে সোশ্যালাইজেশন করেছি, চতুর্থ হচ্ছে ও যেই কাজটা করতে চায় না সেটা কখনো জোরাজুরি করি নাই, পঞ্চম হচ্ছে যে তাকে বাইরের পরিবেশে সবসময় নিয়ে গেছি, আর একদম লাস্টে বলবো যে গোল সেট করেছি যে হ্যাঁ আমার বাচ্চা এই যেমন এখন গার্মেন্টসে কাজ করতেছে, আমার বাচ্চা গার্মেন্টসেই কাজ করবে ইনশাল্লাহ। ও যত জীবন আমি বেঁচে থাকি বা ওর বাবা বেঁচে না থাকুক, ও যেখানেই থাকুক, ও যদি বেঁচে থাকে ও গার্মেন্টসে কাজ করবে। এরকম একটা গোল সেট সবার থাকতে হবে। যাদের বাচ্চা অলরেডি 16, 17, 18 গেছে, একটা গোল সেট থাকতে হবে যে আমার বাচ্চা এই কাজটা করবে। আর পাশাপাশি তো অন্য কাজ করলে ভালো, সে কালার করতেছে, সে ব্লগ করতেছে, সে এডিএল এর কাজগুলো করতেছে, ঘরের কাজ করছে, সবকিছু আছে। বাট সব মা বাবার একটা গোল সেট থাকতে হবে যে বাচ্চা কি করবে বড় হলে, 20 বছর, 26 বছর, 28 বছরে সে কি কাজটা করবে। কম্পিউটারে কাজ করবে, সফটওয়্যারে কাজ করবে, নাকি মেশিনে বসে কাজ করবে, নাকি বাচ্চা কথা বলতে পারুক না পারুক, নাকি ব্যাকিং এর কাজ করবে, নাকি রান্নার কাজ করবে, নাকি বাচ্চা সেলাইয়ের কাজ করবে, নাকি বাচ্চা গার্মেন্টসে কাজ করবে, নাকি মিনারেল ওয়াটারের ফ্যাক্টরিতে কাজ করবে। এরকম একটা গোল সেট করে ছোটবেলা থেকে, যেমন অনেক ছোট থাকতে আমার নিজের ফ্যাক্টরি থাকাতে আমি ওকে গার্মেন্টসে নিয়ে ঘোরাতাম, তখন ওর বয়স মতো 4-5, তখন থেকে কিন্তু সে গার্মেন্টসে যেত। এই জন্য তার কাছে গার্মেন্টসটা কোনো নতুন কোনো কিছু লাগছে না। এই জন্য আমি 6 বছর থেকে গোল সেট করছি অ্যাডোলেসেন্সের ব্যাপারে, 6-7 বছর থেকে আমি গোল সেট করছি ওকে গার্মেন্টসে নিয়ে, 6-7 বছর থেকে ওকে সোশ্যাল করার জন্য গোল সেট করা থাকবে। এই জন্য মাদেরকে আবারও বলবো যারা রেকর্ড শুনবে যে গোল সেট থাকতে হবে যে আমার বাচ্চা এটা হবে। যেরকম আমরা সুস্থ স্বাভাবিকের বেলাও করি যে আমার বাচ্চা ইঞ্জিনিয়ারিং পড়বে, আমার বাচ্চা ডাক্তার হবে, আমার বাচ্চা টিচার হবে, আমার বাচ্চা এটা হবে, সায়েন্স পড়বে, আর্টস পড়বে, কমার্স পড়বে, আমরা একটা গোল সেট করে রাখি না? এরকম ওদের বেলাতে একটা গোল সেট থাকতে হবে যে যেটা আমার বাচ্চা এটা করে দেখে আমার বাচ্চা এটা করবে। মানে একজন একজনকে দেখে শিখা না, ও কেন সাঁতার কাটে আমিও সাঁতার কাটাবো, ও কেন স্কেটিং করে আমিও করাবো না। আপনার বাচ্চা কি পারে আপনি ভালো বলতে পারবেন, আপনি সেই অনুযায়ী কাজ করেন। আপনাকে একদম সাইকেল চালাতে হবে, স্কেটিং করতে হবে, সাঁতার কাটতে হবে না। আপনার বাচ্চা যেটা পারে আপনি ওটা নিয়েই কাজ করেন। তবে মাকে অনেক ফোকাস করতে হবে, অবশ্যই অনেক ফোকাস করতে হবে। আবারও বলতেছি ঘরের পরিবেশ ঠিক রাখতে হবে, সামাজিক বানাতে হবে, কারণ সামাজিকতা থেকে ওরা অনেক কিছু শিখে। স্পিচের ব্যাপারে বিশেষ করে বিশাল সাহায্য হয়। আরেকটা হচ্ছে মিউজিক থেরাপি, ওটাও দিতে হবে। মিউজিক থেরাপি ওদেরকে কুল করে, তবে বুঝতে হবে বাচ্চা কি মানে স্লো মিউজিক পছন্দ করে নাকি মানে হাই হাই মিউজিক পছন্দ করে, এগুলো মাকেই বাছাই করে নিতে হবে। মিউজিকটা অনেক বেশি কাজে দেয় ওদের ব্যাপারে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ আপা। আসলে একটা এপিসোডে আমরা এত কিছু জানলাম, এবং আপনার অভিজ্ঞতা এবং সবচেয়ে বেশি খুব ইন্সপিরেশনাল ছিল যে আমরা এখান থেকে যারা হয়তো দেরি করে ফেলেছি বা বাচ্চার বয়স অনেকটা হয়েছে, তো আমরা মনে হয় এখনো কিছু কাজ করতে পারি, বা আপনার এই উৎসাহ থেকে বা আমরা যে একটা পজিটিভ, যে চমৎকার একটা পজিটিভ আপনার একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে যেটা বলেছিলাম 1 ঘন্টা, কিন্তু আরো বেশি সময়, প্রায় 2 ঘন্টা কাছাকাছি চলে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, এবং অন্য আর একটা এপিসোডে। আর সাথে সাথে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, আসসালাম।